আসসালামু আলাইকুম এইচএসসি 26 এর বাচ্চা লোক সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতির এমসিকিউ সলভিং এর ক্লাস আমাদের। জুনায়েদ, জুবাইদা, নিষ্কৃতি, সেজুতি, তাসনিম, ডালিম চন্দ্র, মোস্তাফিজুর রহমান, ওকে সৌরভ কর্মকার, সরল দোলক পড়াইছি। সরল দোলক এবং বৃত্তীয় গতির মধ্যে সম্পর্ক পড়ানো হয়েছে ভাইয়া। ওই যে একটা বৃত্ত আঁকছিলাম, তারপর বিভিন্ন পয়েন্টে আমরা হচ্ছে বস্তুটাকে ঘুরাচ্ছিলাম, তারপর মাঝখান দিয়ে কেটে ফেলছিলাম, কেটে দিয়ে গ্রাফটাকে অর্ধেক সাইডে সরাই দিছিলাম। ওইটাই ছিল সরল দোলকের সাথে, মানে সরল সন্ধিত স্পন্দনের সাথে বৃত্তীয় গতির সম্পর্ক। ঠিক আছে, সুবহানা, ওয়ালাইকুম সালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, মুশফিক কি লিখতেছিস এগুলা? মুশফিক, তোদের টিচারকে এই ধরনের কোনো সম্বোধন করতে পারিস? ঠিক আছে, ওকে। খাদিজাতুল কোবরা, দাড়ি বড় হয়েছে, দাড়ি একটু কাটাইতে হবে না? হিজিবিজি হিজিবিজি লাগতেছিল, তো এই হিজিবিজি অবস্থা থেকে ফেরত আসার জন্য একটু গতকালকেই একটু দাড়ি টাড়ি ছাটলাম। ঈদের আগে হয়তো চুল দাড়িও, মানে চুলও আরেকবার একটু ছাটবো। চুল ছাটা হয় নাই, ঈদের আগে চুল ছাটবো ইনশাল্লাহ। গৌতম, ওয়ালাইকুম সালাম, আদাব ভাই সাহেব। আয়নারাম, ওয়ালাইকুম সালাম ভাইয়া, কি অবস্থা? হাসিবুর, সেজুতি, মাহবুব, ওকে, থ্যাংক ইউ মাহবুব। এগুলো আসবে না পরীক্ষায়, এইসব হাবিজাবি কথা বাদ দাও। হৃদয় চৌধুরী, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই অধ্যায়ের সবগুলা সূত্র তুমি নোট করতে পারতা না? হৃদয় না কে যেন বললা, এই অধ্যায়ের সবগুলো সূত্র তুমি নোট করতে পারতা? 5টা লেকচার হয়েছে আমাদের, তো এই 5টা লেকচারে আমরা যা যা কিছু পড়ছি সেটা তুমি সুন্দরভাবে নোট করতে পারতা। যে সরল দোলকের জন্য এইটা, তারপরে হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের জন্য এইটা। তো এই জিনিসগুলো তুমি নোট করতে পারতা। ঠিক আছে, জাকিয়া, অরণ্য, আসাদুল নোমান, ওয়ালাইকুম সালাম জাকিয়া। ঠিক আছে, ওকে। এই গৌতম, দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে গৌতম, দুষ্টু দুষ্টু কথা বলিস না। ঠিক আছে, রাওহা, রাওয়াহা, রাওয়াহা, ওকে। আফিফ, ঠিক আছে। এগুলো আসবে না পরীক্ষায়, এইসব দুষ্টু দুষ্টু কথা পরীক্ষায় আসবে না। ঠিক আছে। আপনার গলা ভেঙে গেছে? না, গলা ভাঙে নাই। কেন, গলা ভাঙা ভাঙা লাগতেছে নাকি? গতকালকে একটু ভালো ছিল। অ্যাপে পড়েন নাই? অ্যাপে কি পড়ি নাই জানো ভাইয়া? অ্যাপে কি পড়ি নাই? বই রিডিং না দিয়ে, না না, বই রিডিং দিবেন না কেন? পড়তেছেন ইন্টার ফার্স্ট ইয়ারে, এইচএসসি পরীক্ষার আগে হইলে নাইলে আপনি বই রিডিং না দেওয়ার কথা চিন্তা করতে পারতেন। আপনি আজকের তারিখে কেন বই রিডিং না পড়ার কথা চিন্তা করতেছেন? বইটা রিডিং পড়েন দয়া করে, দয়া করে বইটা রিডিং পড়েন, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করেন, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো লিখেন। যদিও আমরা ক্লাসে বেশিরভাগ জিনিসপত্র টপিক কভার করে ফেলি, তারপরও একটু বইটা রিডিং পড়তে হবে, কারণ মানে এমসিকিউ আসতে পারে বা কনসেপশন অনেক বেশি ভালো করে ক্লিয়ার হবে। এবং ট্রাস্ট মি, আমাদের মানে বইয়ের ভিতর থেকে আমরা যে ইনফরমেশন গুলা পাই সেগুলাই আমরা কিন্তু আসলে ক্লাসে আপনাদের সাথে ডিসকাস করি, ডেলিভারি করি। ঠিক আছে, বই রিডিং পড়লে ভালো হয়। ঠিক আছে, এই যে জাতীয় সমস্যা, কনসেপ্ট বুঝি, ম্যাথ করতে পারি না, কারণ কোয়েশ্চেন বুঝেন না, কোয়েশ্চেনটাকে ভাঙতে পারেন না। কোয়েশ্চেনে কি কি ইনফরমেশন দেওয়া আছে, কি চাইছে, এই ইনফরমেশন থেকে প্রাপ্ত ডেটা বা প্রাপ্ত অ্যান্সারে কিভাবে যাইতে পারবো, এই জিনিসটা ব্রেকডাউন করতে পারেন না। কোয়েশ্চেনকে ভেঙে ফেলবেন যে এই কোয়েশ্চেনে আপনার বেগের মান দেওয়া আছে, ত্বরণের মান দেওয়া আছে, তাইলে কৌণিক বেগ বাইর করতে বলছে বা কৌণিক কম্পাঙ্ক বাইর করতে বলছে, বা দোলনকাল দেওয়া আছে, আপনাকে বাইর করতে বলছে কৌণিক কম্পাঙ্ক। সো এই জিনিসপত্রগুলো আলাদা আলাদা করে নিবেন। ঠিক আছে, প্র্যাকটিস করার সময় বাইর করতে হবে। আকাশ সাহা, প্র্যাকটিস করার সময় বাইর করতে হবে। ঠিক আছে, আজকে কি ক্যাপ পরেন নাই নাকি? কি ক্যাপ পরি নাই? আমি কবে ক্যাপ পরে ক্লাস নিছি বুঝলাম না। আমি কোনোদিনও ক্যাপ পরে ক্লাস নেই নাই। ঠিক আছে, ওকে। বইয়ের সব ম্যাথ করা শেষ, ভেরি গুড রূপক, ভেরি গুড। সুকুমার ধর, আচ্ছা। কনসেপ্ট ফুল 100 বাট ম্যাথ কম, ম্যাথ প্র্যাকটিস করতে হবে। সৃজনশীল যেহেতু ইরিন জামান, আচ্ছা ঠিক আছে। কোশ্চেন ভাঙবো কিভাবে? আরে আজব ব্যাপার, কোশ্চেন ডিসাইফার করতে পারতে আমরা সৃজনশীলের ক্লাসে দেখাই দিব। সৃজনশীলের ক্লাসে দেখাই দিব যে আমরা কোশ্চেন কিভাবে ভাঙতে পারি, কোশ্চেন নিয়ে আমরা কিভাবে ডিটেলস কাজকর্ম করতে পারি, কি কি দেওয়া আছে, এখান থেকে কি কি বাইর করতে হবে, এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি। এভাবেই আমরা কোশ্চেনকে ভাঙি। ঠিক আছে, দুইটা জিনিস করতে হবে, এক হচ্ছে কি কি দেওয়া আছে আর আরেকটা হচ্ছে কি বাইর করতে হবে। ঠিক আছে, এই যে নিষ্কৃতি গ্রাফ গুলা নিয়ে শুরুর দিকে কথা হয়ে গেছে। আজকে যদি গ্রাফ বুঝাইতে যাই তাইলে আজকে এমসিকিউ সলভিং কখন করব?
আজকে যদি আমরা গ্রাফ নিয়ে কথা বলতে যাই তাহলে এমসিকিউ সলভিং কখন করব? তুই গ্রাফগুলা পড়, কোনো কিছু না বুঝলে আমাকে গ্রুপে মেনশন দিয়ে জিজ্ঞেস করিস। ঠিক আছে? ইন্টিগ্রেশন করাবো আমি, তাহলে তো নাইম ভাই, সৌরভ দাদা আমাকে দৌড় দিবে। বলে যে, এই মিয়া ফিজিক্স পড়াচ্ছেন পড়ান, আপনি আবার ইন্টিগ্রেশনের ভিতর ঢুকছেন কেন? ঠিক আছে? ম্যাথ 80% করছেন, করেন ম্যাথ বেশি বেশি করেন, অ্যাজ মাচ অ্যাজ পসিবল ম্যাথ সলভ করেন, নতুন নতুন টপিক গুলা দেখেন। এবং আমি সকালেই হচ্ছে, আমাদের কালকেই বোধহয় সৃজনশীল সলভের ক্লাস আছে, তো ওই ক্লাসের কন্টেন্ট গুছাচ্ছিলাম কি কি যাবে আমাদের ক্লাসে। তো আমি দুইটা জিনিসের কথা একটু বলে দেই, যে সিকিউ সলভিং এর জন্য, সৃজনশীল সলভিং এর জন্য আপনি হচ্ছে ক্যাডেট কলেজের কোয়েশ্চেন গুলা সলভ করবেন। সৃজনশীল সলভের জন্য কি করবেন? সৃজনশীল মানে দক্ষ হওয়ার জন্য ক্যাডেট কলেজের কোয়েশ্চেন গুলা সলভ করবেন। এরপরে হচ্ছে নটরডেম কলেজ, এরপরে হচ্ছে হলি ক্রস কলেজ, বা এই ধরনের বিভিন্ন নামকরা কলেজের কোয়েশ্চেন গুলা সলভ করবেন। ঠিক আছে? বিভিন্ন নামকরা কলেজের কোয়েশ্চেন্স। তো এইভাবে যদি সলভ করেন তাহলে আপনার ইনশাল্লাহ সিকিউর প্রিপারেশনটা ভালো হবে। গাণিতিক, ফিজিক্স যদি এক্সট্রা করে পড়তে চান করতে পারেন। গাণিতিক পদার্থবিজ্ঞান করাটা তো লসের কিছু না। ঠিক আছে? গাণিতিক পদার্থবিজ্ঞান এক্সট্রা করে করেন, কোনো লস নাই, কিন্তু আগে বই পড়েন। আপনি বই না পড়ে যদি এক্সট্রা পড়ালেখা করতে চলে যান, বই না পড়ে এক্সট্রা পড়ালেখা আপনি গিয়েই গাণিতিক পদার্থবিজ্ঞান ধরলেন, তাইলে লাভ হবে না। আগে বইটা পড়তে হবে, ক্লাস লেকচারটা দেখতে হবে, সবকিছু এ টু জেড টিচাররা ক্লাসে যা পড়াইছে সবকিছু পড়তে হবে, এরপরে গিয়ে আপনি এক্সট্রা পড়াশোনা করেন। ঠিক আছে? আচ্ছা, তাহসান হাবিব, ওকে, ধন্যবাদ ধন্যবাদ। ক্যাডেট কলেজের কোয়েশ্চেন আপনি সাপ্লিমেন্ট বইতে পাইতে পারেন, আপনি হচ্ছে টেস্ট পেপারে পাইতে পারেন। একটা পুরানো আমলের সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার কালেকশন করে নেন, ওইখানে অনেক কিছু পাবেন। বা আমি হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে বেশ ২-৩টা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন সলভ করব, ২-একটা বোর্ডের কোয়েশ্চেনও সলভ করব। ঠিক আছে? ওকে। আচ্ছা, প্র্যাকটিস বুকে ওকে, ঠিক আছে। গাণিতিক পদার্থবিজ্ঞান কেনাটা অনেক বেশি নেসেসারি না। গাণিতিক পদার্থবিজ্ঞান কেনাটা অনেক বেশি নেসেসারি না। প্রশ্ন ব্যাংক তো আমাদের জন্য ওরকম আলাদা করে আসে না। প্রশ্ন ব্যাংক তো আলাদা করে আসে না। আমাদের জন্য আসে ইদার টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট। তো যেকোনো একটা পুরাতন আমলের মানে ২-১ বছর আগের, ১-২ বছর আগের বড় ভাই বড় বোনের কাছ থেকে একটা টেস্ট পেপার বা একটা সাপ্লিমেন্ট যদি আপনি কিনে নেন বা একটা খুঁজে নেন, তাইলে আপনি ইনশাল্লাহ ওইটা দেখে দেখে অনেক প্রবলেম সলভ করে ফেলতে পারবেন। ঠিক আছে? প্র্যাকটিসের সময় বাইর করতে হবে ফয়সাল, প্র্যাকটিসের সময় বাইর করতে হবে। ২০২০ এর টেস্ট পেপার তুই আজকের তারিখে কেন সলভ করবি? তুই পরীক্ষা দিবি ২০২৫ সালে। তো তুই ২০২৫ সালে পরীক্ষা দিবি। তুই বলতেছিস ২০২০ এর আমি টেস্ট পেপার সলভ করব। বেশি পুরানো হয়ে গেল না? আপনি ২৪ এর টেস্ট পেপার সলভ করেন। ১ বছর আগের টেস্ট পেপার আপনি সলভ করতে পারেন। আপনি ৫ বছর আগের টেস্ট পেপার সলভ করবেন। এটা কি ধরনের একটা, মানে এটা কোনো লজিক হইল? হাস্যকর। প্রচন্ড হাস্যকর। ঠিক আছে? ওকে, আপনার এইচএসসি ২৬ obviously. লাভ ইউ। আই এম সরি, মাই ব্যাড, মাই ব্যাড। ঠিক আছে? মানে বারবার মনে হয় এই তো ২ দিন বাদে এইচএসসি পরীক্ষা। এই ২ দিন বাদে এইচএসসি পরীক্ষা। টেস্ট পেপারে শুধু বোর্ড পরীক্ষার প্রশ্ন আসে। না, টেস্ট পেপারে কলেজের কোয়েশ্চেনও আসে। সাপ্লিমেন্ট বা টেস্ট পেপারে কলেজের কোয়েশ্চেনও আছে। ঠিক আছে? সাপ্লিমেন্ট বা টেস্ট পেপারে কলেজের কোয়েশ্চেনও আছে। শুধুমাত্র টেস্ট পেপারেই এই যে আপনার বোর্ডের কোয়েশ্চেন আসে, সেগুলা কিছু করার নাই। হ্যাঁ, ২০২০ এর পরে সব শর্ট সিলেবাস, ঠিক আছে। কিন্তু এখানে তো নতুন নতুন ম্যাথ গুলা আছে। ২০২০ এর পরে সব শর্ট সিলেবাস, সেখানে নতুন নতুন ম্যাথ গুলা আছে। তুমি নতুন নতুন ম্যাথ গুলা করো। আর পুরাতন ম্যাথ গুলার জন্য তোমাদের আমলে ইদার নতুন টেস্ট পেপার বাইর হবে। ঠিক আছে? ২৫ সালে দিলেও পারবে, মাশাআল্লাহ। তো নতুন টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট বাইর হবে আপনাদের টেস্ট পরীক্ষার পরে, তখন আপনি নতুনটা কিনিয়েন। তাহলে তখন আপনি বিভিন্ন কলেজের কোয়েশ্চেন গুলা পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে। না, তেমন কিছু মিস করেন নাই। আমরা গল্প-সল্প করছিলাম, কথাবার্তা বলছিলাম। ওকে, চলেন আমরা কিছু এমসিকিউ সলভিং এর দিকে চলে যাই। চলেন আমরা কিছু এমসিকিউ সলভিং এর দিকে চলে যাই। এবং আমি এই পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের আমাদের অ্যানোটেড লেকচার গুলা একটু উল্টায় দেখতেছিলাম আজকের ক্লাসের শুরুতেই, এবং দেখলাম মানে আলহামদুলিল্লাহ যেভাবে লাইন বাই লাইন সূত্র ভেঙে ভেঙে দেখে দেখে পড়াইছি,
তো এইভাবে যদি আপনি পড়েন তাইলে আপনার ইনশাল্লাহ প্র্যাকটিস ভালো হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে। এখন আমাদের কাছে ৫টা ৬টা ক্লাস করলেন, এরপরে নিজে প্র্যাকটিস করলেন না ২টা ক্লাসের সমান, তাইলে লাভ হবে না। আমাদের কাছে ৫টা ৬টা ক্লাস করার পরে আপনার নিজেরও মিনিমাম ৪-৫টা ক্লাসের সমপরিমাণ সময় ধরে আপনাকে পড়তে হবে। ঠিক আছে? মেড ইজি মানে যেটাতে সলভ দেওয়া থাকে, যেটাতে অ্যান্সার বা সলভ দেওয়া থাকে সেটাকে আমরা বলি হচ্ছে মেড ইজি। ওকে, বা চলেন আপনাদের কোনো কোয়েশ্চেন তোলার দরকার নাই, কোনো কোয়েশ্চেন তোলার দরকার নাই। অঙ্ক আপনার সামনে বোর্ডে স্ক্রিনে আসবে, আপনি ম্যাথ সলভ করবেন, সাথে সাথে হচ্ছে অ্যান্সার দিবেন, অঙ্ক সলভ করবেন, অ্যান্সার দিবেন। ঠিক আছে? আচ্ছা, আসি আমরা শুরু করি। কি বলছে? সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার ত্বরণের একটা সমীকরণ দেওয়া আছে, y ইকুয়ালস টু কি? y ইকুয়ালস টু হচ্ছে 10 sin 12t মাইনাস পাই বাই 6। কণাটির সর্বোচ্চ বেগ কত হবে? তাহলে এই ইকুয়েশন থেকে খেয়াল করো, এই ইকুয়েশন থেকে তুমি বলতে পারো বিস্তারের মান কত? বিস্তারের মান হচ্ছে 10 মিটার এবং টি এর সাথে কি আছে? 12, তার মানে ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে 12 রেডিয়ান পার সেকেন্ড। তাইলে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে ভি ম্যাক্স। তাইলে ভি ম্যাক্স সমান কি হবে? ভি ম্যাক্স সমান হবে ওমেগা এ, দ্যাট মিনস 12 ইন্টু 10 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 120 মিটার পার সেকেন্ড। তাইলে কোথায় 120 মিটার পার সেকেন্ড? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছি? 120 মিটার পার সেকেন্ড। গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই বলতেছো বি হবে, 120 হবে, ভেরি গুড। ঠিক আছে, 120 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে কি বলছে? সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোন কণার সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ ত্বরণ যথাক্রমে 16 মিটার পার সেকেন্ড এবং 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কৌণিক কম্পাঙ্ক কত? ওমেগা কত? তাহলে সর্বোচ্চ বেগ দেওয়া আছে, তার মানে ভি ম্যাক্স দেওয়া আছে। ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা এ সমান সমান হচ্ছে 16 মিটার পার সেকেন্ড এবং সর্বোচ্চ ত্বরণ দেওয়া আছে এ ম্যাক্স সমান দেওয়া আছে ওমেগা স্কোয়ার এ সমান সমান দেওয়া আছে হচ্ছে 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো একটাকে আরেকটা দিয়ে ভাগ করো, তুমি যদি এ ম্যাক্স কে ভি ম্যাক্স দিয়ে ভাগ করে দাও তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে শুধু ওমেগা। তাইলে আসবে হচ্ছে 24 ডিভাইডেড বাই 16 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 8 দুগুণে 16, 3 8 24, দ্যাট মিনস 3/2, 3/2 রেডিয়ান পার সেকেন্ড। 3/2 রেডিয়ান পার সেকেন্ড আছে রে আমাদের অ্যান্সার। 3/2, 2/3 এ না আছে, ও 3/2 আছে। 3/2 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ, গৌতম, হানিফ, সেজুতি, রিমি, ইরিন, আঞ্জুম, সাদিদা, তাজনুর। এই সাদিদা, কেমন আছিস? হানিফ, ভেরি গুড, ভেরি গুড। এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, সামনে আগাই। কি বলছে? সরল ছন্দিত গতি সম্পন্ন কোন কণার ত্বরণ এবং সরণের মধ্যে সম্পর্ক কি? তো আমরা কি জানি ত্বরণ আর সরণের মধ্যে সম্পর্ক হচ্ছে ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এরকম কোনো অপশন তো দেখতে পাচ্ছি না। গ নাম্বারটা হইতে পারে, কিন্তু আংশিকভাবে সত্য। শুধুমাত্র সমানুপাতিক বললে তো হয় না, শুধুমাত্র সমানুপাতিক বললে তো হয় না, আমাদের তো আসলে বলা উচিত কি সমানুপাতিক এবং বিপরীতমুখী। যাই হোক, এটাতে কারেকশন করার দরকার নেই, বাট সম্পর্কটা কি মনে রাখবো? সম্পর্কটা মনে রাখবো হচ্ছে সমানুপাতিক এবং বিপরীতমুখী। সমানুপাতিক হবে এবং বিপরীতমুখী হবে। ঠিক আছে, আচ্ছা, এটা শুধু সমানুপাতিক বলে দিছে, খালি সমানুপাতিক বলাটা কিন্তু মানে আসে না। ধরেন আপনি কিন্তু এই কথাটা বলতে পারবেন না, এ ইজ প্রপোর্শনাল এক্স। এ ইজ প্রপোর্শনাল এক্স বললে আপনাকে 0 দিবে। এ ইজ প্রপোর্শনাল এক্স আপনি বলতে পারবেন না। এ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স বলতে হবে। এ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স বলতে হবে। ঠিক আছে, ওকে, ফাইন। কি বলছে? সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণার পাশাপাশি সর্বোচ্চ অবস্থান এবং সাম্যাবস্থানের মধ্যে দশা পার্থক্য কত? তো খেয়াল করি, আমরা মনে করি এই হচ্ছে আমাদের অবস্থা। ঠিক আছে, এই হচ্ছে একটা কণার টোটাল একটা পূর্ণ স্পন্দন। তাহলে এইখান থেকে এইটুকু পর্যন্ত কত? এইখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে টোয়াইস পাই।
এইখান থেকে এইটুকু পর্যন্ত কত, এইখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে পাই, তাহলে আমাদের দরকার হচ্ছে এইটুকু। তো এইটা হচ্ছে সর্বোচ্চ সরণ আর এই হচ্ছে সাম্যাবস্থা। তাহলে সর্বোচ্চ সরণ আর সাম্যাবস্থার মধ্যে দশা পার্থক্য কত, পাই/2। সর্বোচ্চ সরণ আর সাম্যাবস্থার মধ্যে দশা পার্থক্য কত, সর্বোচ্চ সরণ আর সাম্যাবস্থার মধ্যে দশা পার্থক্য হচ্ছে পাই/2। না না না, বি বলছো, অনেকেই বি বলছো, অনেকেই বি বলে ফেলেছো, আবেগে বি হবে না, বি হবে না, বিও কিন্তু দেখো পাই/2 হবে, কারণ সাম্যাবস্থা হচ্ছে এই পয়েন্টটা আর এই হচ্ছে সর্বোচ্চ সরণ। তাহলে সাম্যাবস্থা এবং সর্বোচ্চ সরণের মাঝখানে দশা পার্থক্য হচ্ছে পাই/2। ঠিক আছে, ওকে ওকে, সামনে আগাই আমরা, সামনে আমরা আগাই। একটা ঘড়ির সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত? তো কৌণিক বেগ ওমেগা সমান আমরা কি জানি, কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই টি। তাইলে যদি আমরা সেকেন্ডের কাঁটার জন্য আসি, তাইলে সেকেন্ডের কাঁটার ওমেগা সমান কি হবে, ওমেগা সমান হবে হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই 60। 60 সেকেন্ডে সেকেন্ডের কাঁটা একবার ঘুরে আসে। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে মিনিট। মিনিটেরটায় যদি চলে আসি, মিনিটেরটায় যদি চলে আসি, সবাই অ্যান্সার দিচ্ছে নাকি? দুইটা অ্যান্সার পাচ্ছি, কেউ বি বলছে কেউ ডি বলছে। আচ্ছা, তাহলে মিনিটের জন্য কি হবে, ওমেগা সমান হবে হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই 60 ইন্টু 60। আচ্ছা, আর যদি আমরা চলে আসি হচ্ছে ঘন্টার কাঁটার জন্য, তাহলে ওমেগা সমান আসবে কি, ওমেগা সমান আসবে টোয়াইস পাই ডিভাইডেড বাই 12 ইন্টু 60 ইন্টু 60। এখানে 24 বসায় দিও না, 12 হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই তিনটার অনুপাত বাইর করতে হবে। তাহলে টোয়াইস পাই বাই 60 ইস টু টোয়াইস পাই বাই 60 ইন্টু 60 ইস টু টোয়াইস পাই ডিভাইডেড বাই 12 ইন্টু 60 ইন্টু 60। এই হচ্ছে মানে এইটার বেসিক অনুপাতের চেহারা। তো এই যদি আমাদের বেসিক অনুপাতের চেহারা হয়, এই যদি আমাদের বেসিক অনুপাতের চেহারা হয়, তাহলে এটারে গুণ করে দাও, 12 ইন্টু 60 ইন্টু 60 দিয়ে গুণ করে দাও। তাইলে 12 ইন্টু 60 ইন্টু 60 দিয়ে যদি তুমি এটারে গুণ করো, তাইলে এইখানে কি থাকবে, এইখানে থাকবে হচ্ছে 12 ইন্টু 60 অনুপাত, এইখানে থাকবে 12, এইখানে আসবে হচ্ছে 1। তাহলে 6 12 কত, 6 12 72। তাহলে 720 ইস টু 12 ইস টু 1। তাহলে এই হচ্ছে ঘড়ির সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত। তাহলে 720 ইস টু 12 ইস টু 1। বুঝতে পারছি, বুঝতে পারছি। কোনোটাই হবে না, এই গ নাম্বারটাও হবে না, গ নাম্বারটা হওয়ার কোনো কারণ নাই। কারো যদি মনে হয় ক খ হবে, ক খ হবে না, আমাদের অ্যান্সার হবে খ নাম্বারটা 720। এই যে এখনো বি বলছিস তাহসান, তাহসান এখনো বি বলে যাচ্ছিস, আরো মানুষজন বলছিস বি হবে, বি হবে। সর্বোচ্চ ত্বরণের আগে মাইনাস, ওইটা আসলে দিক বুঝায়, মাইনাস না দিলেও সমস্যা নাই। আমাদেরকে তো মান বাইর করতে বলছিল, বা আমাদেরকে সর্বোচ্চ ত্বরণের মান দেওয়া ছিল। তো সর্বোচ্চ ত্বরণের মান যদি বলে তাহলে মাইনাস দেওয়ার দরকার নেই। আমরা চাইলে মডিউলাস অফ এ ম্যাক্স এইভাবে বলতে পারি, মডিউলাস অফ এ ম্যাক্স সমান কি, মডিউলাস অফ এ ম্যাক্স সমান ওমেগা স্কোয়ারে, এইভাবে লিখতে পারি। আমরা শুধু ধনাত্মক মানটা লিখবো, শুধু ধনাত্মক মানটা লিখবো। কিভাবে করলেন, আহারে সহজ সরল বাচ্চাগুলো কিভাবে করলেন, এমনি বুঝাই কিভাবে করলাম, দাঁড়া একটু একটু কাহিনী করি, একটু কাহিনী করি দাঁড়া। তো এই তো ছিল আমাদের হিসাব নিকাশ। তো এই হিসাব নিকাশটাকে কি করছি, এই হিসাব নিকাশটাকে আমি প্রত্যেকটা অনুপাতকে 12 ইন্টু 60 ইন্টু 60 দিয়ে গুণ করে দিছি। 12 ইন্টু 60 ইন্টু 60 দিয়ে কি করছি, গুণ করে দিছি। তাইলে এইটাকে গুণ করছি 12 ইন্টু 60 ইন্টু 60 দিয়ে,
12 ইন্টু 60 ইন্টু 60 দিয়ে গুণ করছি। এখনো তহিরুল কেন খ হবে ভাই? তহিরুল ভাই কেন খ হবে? দেখেন, মানে এটা ছিল সেকেন্ডের কাটার জন্য টোয়াইস পাই বাই 60, এটা ছিল মিনিটের কাটার জন্য টোয়াইস পাই বাই 60 ইন্টু 60, এটা ছিল ঘন্টার কাটার জন্য টোয়াইস পাই বাই 12 ইন্টু 60 ইন্টু 60। তাইলে এই তিনটার অনুপাত বাইর করতে বলছে। তাইলে টোয়াইস পাই বাই 60, টোয়াইস পাই বাই 60 ইন্টু 60, টোয়াইস পাই বাই 12 ইন্টু 60 ইন্টু 60। তো ফার্স্ট কথা হচ্ছে সবগুলার ভিতরে টোয়াইস পাই আছে, টোয়াইস পাইকে দিয়ে দিলাম কাটা। এরপরে কি করব, আমি তো ভগ্নাংশে রাখতে চাই না, আমি পূর্ণ সংখ্যায় আনতে চাই। তো পূর্ণ সংখ্যায় আনার জন্য কি করব, যেটা ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালুটা কত, 12 ইন্টু 60 ইন্টু 60। তাহলে 12 ইন্টু 60 ইন্টু 60 দিয়ে গুণ করে দিছি। তাহলে এইটাকে 12 ইন্টু 60 ইন্টু 60 দিয়ে গুণ করলে 60 আর 60 কাটা যাবে, থাকবে 12 ইন্টু 60। এইটাতে 60 আর 60 আছে, তাহলে থাকবে হচ্ছে শুধু 12। আর এই পুরোটারে গুণ করতেছি এই পুরোটা দিয়ে, তাহলে থাকবে হচ্ছে 1। বুঝতে পারছি সবাই? মৌ, সাজনিন বুঝতে পারছেন? বাকি সবাই ক্লিয়ার হয়েছি? বাজিদ, ভেরি গুড। বাকি আর কারো কোনো কনফিউশন আছে? অ্যান্সার হবে ঘ নাম্বারটা, অ্যান্সার হবে ঘ নাম্বারটা। ঠিক আছে, ওকে ফাইন, সামনে আগাই, সামনে আগাই। অ্যান্সার হচ্ছে 720 ইন্টু 12 ইন্টু 1। আচ্ছা, সরল ছন্দিত স্পন্দনরত কণার বেগ, কণার বেগ মধ্যবিন্দুতে সর্বোচ্চ, ঘটনা সঠিক। সর্বোচ্চ স্মরণে শূন্য, ঘটনা সঠিক। সাম্যাবস্থায় সর্বনিম্ন, না সাম্যাবস্থায় তো সর্বনিম্ন না, বরং সাম্যাবস্থায় বেগের মান কি, সাম্যাবস্থায় বেগের মানটা হচ্ছে সর্বোচ্চ। সাম্যাবস্থায় বেগের মানটা কি, সাম্যাবস্থায় বেগের মানটা হচ্ছে সর্বোচ্চ। 12 কেন দিব, এখনো 12 কেন দিব? ঘন্টার কাটার পর্যায়কাল হচ্ছে 12 ঘন্টা। ঘন্টার কাঁটা ঘুরে এক বিন্দুতে আসতে 12 ঘন্টা লাগে। এখন কয়টা বাজে, ধরো 10টা বাজে, তাইলে আবার কখন আসবে, রাত 10টায়, তাইলে 12 ঘন্টা পরে আসবে। তাইলে এই জন্য 12 আসছে। অনেকে এটা ভুল করে 24 ঘন্টা লিখে ফেলে আবেগে, না, ঘন্টার কাঁটার পর্যায়কাল হচ্ছে 12 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা, তাহলে মধ্যবিন্দুতে বেগের মান সর্বোচ্চ, সর্বোচ্চ স্মরণে বেগের মান শূন্য, সাম্যাবস্থায় সর্বোচ্চ, এইটা। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 ও 2, কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 ও 2। কাটাকাটি করলে হয় না, কি কাটাকাটি করলে হয় না তাহসান, তাহসান হাবিব, কি কাটাকাটি করলে হয় না ভাই? কাটাকাটিটা কর তুই সুন্দর করে, মানে কি কাটাকাটি করলে হয় না, আমার ওরে ধরে মানে ভালোবাসা দিতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, যে বললি কাটাকাটি করলে হয় না, রামি তুই আবার বি বলতেছিস কেন? সাম্যাবস্থায় কি বেগের মান সর্বোচ্চ? সাম্যাবস্থায় তো বেগের মান সর্বোচ্চ না, সাম্যাবস্থায় তো বেগের মান সর্বোচ্চ না। 3 অপশনটা কি বুঝো নাই শুভ? এইখানকার 3 নাম্বার অপশন, সাম্যাবস্থায় বেগের মান সর্বনিম্ন, তো সাম্যাবস্থায় তো বেগের মান সর্বনিম্ন না, বেসিক্যালি এটা ভুল কথা। সাম্যাবস্থায় বেগের মান হচ্ছে সর্বোচ্চ, সাম্যাবস্থায় বেগের মানটা হচ্ছে সর্বোচ্চ, সাম্যাবস্থায় বেগের মান হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, মধ্যবিন্দুতে ম্যাক্সিমাম, হ্যাঁ, কারণ সাম্যাবস্থা মানেই তো মধ্যবিন্দু। সাম্যাবস্থা মানে কি, সাম্যাবস্থা মানেই হচ্ছে আসলে মধ্যবিন্দু। তাহলে এই যদি দেশের অবস্থা হয়, তাহলে এইটা কি, এইটা হচ্ছে সাম্যাবস্থা, আবার এইটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে মধ্যবিন্দু। এইটাই সাম্যাবস্থা, এইটাই মধ্যবিন্দু। তো সাম্যাবস্থা বা মধ্যবিন্দুতে বেগের মান সর্বোচ্চ, ভি ম্যাক্স। সাম্যাবস্থা যে কথা, মধ্যবিন্দু একই কথা। সাম্যাবস্থা আর মধ্যবিন্দু একই সাদিদা, সাম্যাবস্থা আর মধ্যবিন্দু একই। ভালোবাসা দিতে ইচ্ছা করতেছে, কি বলবো, অন্য কিছু তো বলা যাবে না। ঠিক আছে, মধ্যবিন্দুতে সর্বোচ্চ, তো সাম্যাবস্থা মানে কি মধ্যবিন্দু না? যে এই মনে করো সরল দোলকটা ছিল, তো সরল দোলকটা কোথায় ছিল, সাম্যাবস্থায় ছিল। আবার সরল দোলকটা কোথায় আছে, মধ্যবিন্দুতে আছে। কেন? কারণ এইটা ডান দিকে নিয়ে গেলাম, তো ডান দিকে নিয়ে গিয়ে ছেড়ে দিলে এইটা এই পাশে যদ্দূর আসবে ওই পাশেও তদ্দূর যাবে, তার মানে সাম্যাবস্থা থেকে ডান পাশে যদ্দূর, সাম্যাবস্থা থেকে বাম পাশে অদ্দূর। তার মানে সাম্যাবস্থাটাই আসলে মধ্যবিন্দু। সাম্যাবস্থাটাই আসলে কি, সাম্যাবস্থায় আসলে হচ্ছে মধ্যবিন্দু। ঠিক আছে, বিস্তৃতিতে, বিস্তৃতিতে বরং বিস্তারে বরং বেগের মান হচ্ছে 0। বেগের মানটা 0 কোথায়, বেগের মানটা 0 হচ্ছে বিস্তারে, বেগের মানটা 0 হচ্ছে বিস্তারে। ঠিক আছে, ওকে, সামনে আগাই, সামনে আগাই।
ঠিক আছে, এরপরে কি বলছে? সরল সন্ধিতে স্পন্দনরত দুটি কণার সরণ যথাক্রমে x ইকুয়ালস টু a cos ওমেগা টি আবার x ইকুয়ালস টু a sin ওমেগা টি হইলে এদের মধ্যকার দশা পার্থক্য কত? বলেন দেখি, এটার অ্যান্সার দেন। এদের মধ্যকার দশা পার্থক্য কত? ঠিক আছে, দশা পার্থক্য কত? সেই যদি অ্যান্সার করেছে, শ্রী পার্থ অ্যান্সার করেছে, ভেরি গুড। প্রাপ্তি, জুবাইদা, ওকে, রামি, ভেরি গুড ভেরি গুড। এইটার অ্যান্সার হচ্ছে পাই বাই টু। খেয়াল করো, এক্স ইকুয়ালস টু কি? এক্স ইকুয়ালস টু সাপোজ এ সাইন ওমেগা টি। এক্স ইকুয়ালস টু কি? এক্স ইকুয়ালস টু হচ্ছে এ সাইন ওমেগা টি। এখন এই জায়গায় তুমি যদি লিখো এ সাইন পাই বাই টু প্লাস ওমেগা টি, তার মানে এইখান থেকে তুমি কি লিখতে পারবা? এ কজ ওমেগা টি। তো এখান থেকে কি চলে আসবে? এখান থেকে চলে আসবে এ কজ ওমেগা টি। তার মানে এদের দশা পার্থক্যের মান কত? দশা পার্থক্যের মান হচ্ছে পাই বাই টু। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে কস থিটা। তাই কজ 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে হচ্ছে সাইন থিটা। তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে পাই বাই টু। ঠিক আছে, ওকে, সামনে আগাই। আচ্ছা, সরল সন্ধিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ দেওয়া আছে 6 মিটার/সেকেন্ড। তাইলে ভি ম্যাক্স সমান কত? ভি ম্যাক্স সমান হচ্ছে 6। ভি ম্যাক্স সমান ওমেগা এ। ওমেগা এ সমান 6। কণাটার বিস্তার দেওয়া আছে 30 সেন্টিমিটার। তো এখানে একটু হালকা কাহিনী করে দিছে। বিস্তারটা বেসিক্যালি 30 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.3 মিটার। বিস্তারটা হচ্ছে 0.3 মিটার। তাইলে ওমেগা সমান সমান হচ্ছে 6/a, দ্যাট মিনস 6/0.3। তাহলে 3×2=6। এখানে আসবে একটা শূন্য। আমাদের বাইর করতে বলছে পর্যায়কাল। তাহলে ওমেগা সমান কি? ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই টি সমান সমান হচ্ছে 20। বা এইখান থেকে কি লিখতে পারবো? এইখান থেকে লিখতে পারবো 0.31 আসবে। এটার অ্যান্সার মোস্ট প্রবাবলি 0.31 আসবে। তোদের কি আসে রে? তোদের খ নাম্বার আসছে, ভেরি গুড। তাহলে খেয়াল করো, টি সমান কি লিখা যাবে? টি সমান লিখা যাবে হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই 20, দ্যাট মিনস পাই বাই 10। পাই বাই 10, দ্যাট মিনস 3.14 ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস 0.314 সেকেন্ড। তাহলে পর্যায়কাল বা দোলনকালটা কত আসছে? পর্যায়কাল বা দোলনকালটা আসছে 0.314 সেকেন্ড। ঠিক আছে, এই কি হয়েছে? পর্যায়কাল নাকি দশা পার্থক্য বুঝোস নাই? কে জানি দশা পার্থক্য বুঝোস নাই? কে ওই সরল সহজ স্টুডেন্টটা? বিস্তার মিটারে নিতে হবে। রাখো রাখো রাখো, তুমি করতেছো, দরকার নেই। বিস্তার মিটারে নিতে হবে। হ্যাঁ, বিস্তার মিটারে নিতে হবে। বিস্তার মিটারে নিছি তো। এই বেগের মান দেওয়া আছে মিটার/সেকেন্ড, এখানে বিস্তার দেওয়া আছে সেন্টিমিটার। তো এটা তো হইতে পারে না। যে কোনো একটাকে আপনি সেন্টিমিটারে নিয়ে যান বা আরেকটাকে আপনি মিটারে নিয়ে আসেন। নাইম, কি বুঝোস নাই? নাইম, কি বুঝোস নাই? সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি? কস থিটা। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি? কস থিটা। অথবা কজ 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি? সাইন থিটা। তো পার্থক্যটা কত? এই কজ ওমেগা টি এবং সাইন ওমেগা টি, এই দুইটার দশা পার্থক্য কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি? পাই বাই টু। কারণ সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি? কস থিটা। আবার কজ 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি? সাইন থিটা। তো পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র পাই বাই টু এর পার্থক্য। দশা ফেজের পার্থক্য হচ্ছে পাই বাই টু। বুঝতে পারছি? 90 প্লাস থিটা করতেছি, সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে। তাইলে কি হবে? ওইটাতে সাইনের ভ্যালুটা হয়ে যাবে কজ, বা কজের ভ্যালুটা হয়ে যাবে সাইন। ঠিক আছে, ওকে ওকে ফাইন, সামনে আগাই আমরা। সামনে আগাই। 2π × 20 হবে। 2π × 20 কেন হবে ভাই? মানে এটা তো ক্লাস 6 এর অঙ্ক বোধ হয়, ভগ্নাংশের যোগ বিয়োগ। ভগ্নাংশের যোগ বিয়োগ। টোয়াইস পাই বাই টি আছে, তাহলে টি তো ভগ্নাংশের নিচে না বস? টি তো ভগ্নাংশের নিচে। তাহলে 20টা আসবে কোথায়? 20টা আসবে নিচে, টি চলে যাবে উপরে। টি চলে যাবে উপরে। এটা কি হলো? মানে কেন গুণ করব বুঝলাম না। কেন গুণ করব? ঠিক আছে, ঠিক আছে।
ওকে, সাফায়েত হোসেন চ্যাম্পিয়ন। আমাদের ক্লাসের সব এমসিকিউর অ্যান্সার দিয়েছে সাফায়েত হোসেন। ঠিক আছে, আমি খুবই দুঃখিত আমি সাফায়েতের নাম বলিনি, এই জন্য 5বার বলে ক্ষতিপূরণ দিয়ে দিলাম। ঠিক আছে, এইগুলা আসবে তোর পরীক্ষায়। ভাইয়া কয়বার নাম বলছে? 5বার, তাইলে তোমাকে 5 নাম্বার এক্সট্রা দেওয়া হইলো। ঠিক আছে, আচ্ছা, সো 0.31 সেকেন্ড। সামনে আগাই, কি বলছে? সরল ছন্দিত গতিতে চলমান একটি বস্তুর বিস্তার দেওয়া আছে, তার কম্পাঙ্ক দেওয়া আছে, বস্তুটির ত্বরণের মান দেওয়া আছে, বেগের মান বাইর করতে বলছে। মিষ্টি অঙ্ক। তাইলে ভি সমান কি হবে? ভি সমান হবে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওমেগার জায়গায় বসাবো টোয়াইস পাই এফ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 ইন্টু 3.1416। এফ এর মান কত? এফ এর মান 12 ইন্টু রুট ওভার এ স্কোয়ারের মান কত? এ স্কোয়ারের মান হচ্ছে 0.01, টোটালটার স্কোয়ার মাইন 0.005, টোটালটার উপরে স্কোয়ার। তো এইটা ক্যালকুলেশন করলে একটু বড় ক্যালকুলেশন। সো 2 ইন্টু 3.1416 ইন্টু 12 ইন্টু রুট ওভার 0.01 স্কোয়ার মাইনাস 0.005 স্কোয়ার করলে আসে হচ্ছে 0.6529। 0.6526 করতে আসলো বুঝলাম না। আচ্ছা, এটাই লিখি, 0.6529। আমার অ্যান্সারটা আসছে 0.6529। বিশাল জিনিসপত্র। কি বাইর করছি? বেগের মান। তাইলে মিটার পার সেকেন্ড। তোমাদের কত আসছে? ডি নাম্বার আসছে। ভেরি গুড, ভেরি গুড। আমারও মিলছে তোমাদের সাথে, খুশি লাগে। ভালো স্টুডেন্টদের সাথে অ্যান্সার মিললেই খুশি লাগে। তাহলে অ্যান্সার হচ্ছে 0.6529, ওখানে 65264। ঠিক আছে, আচ্ছা, সামনে আগাই। কি হয়েছে? কে কি বললি? হুট করে তোদের কথাগুলো বুলেটের বেগে চলে যায়। ঠিক আছে, দশা পার্থক্য গ্রাফ দিয়ে বোঝানো যায় না? হ্যাঁ, দশা পার্থক্য গ্রাফ দিয়ে বোঝানো যায়, কোনো সমস্যা নেই। দশা পার্থক্য গ্রাফ দিয়ে বোঝানো যায়। তুই ত্রিকোণমিতি দিয়ে বুঝতে পারছিস না? সাইন 90 ডিগ্রি প্লাস থিটা তার মানে কস থিটা, আবার কস 90 ডিগ্রি প্লাস থিটা তার মানে কি সাইন থিটা। তো দশা পার্থক্যের ব্যাপারটা তো তুই ট্রিগোনোমেট্রি দিয়ে ভালোভাবে বুঝতে পারিস, তুই গ্রাফ দিয়েও বুঝতে পারিস, কোনো সমস্যা নাই। গ্রাফ দিয়েও বুঝতে পারিস, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, কি মিললো না? কি মিললো না সাদ বিন ইকবাল? কি মিলে নাই? 0.75 আসছে। কোন দিক দিয়ে 0.75 আসে? কি ভুল করছো? মানে এত প্লেন এন্ড সিম্পল, আর এখানে আছে নাকি 0.75 অ্যান্সার? তার মানে তোরটা তো ভুল হয়েছে, তোরটা ভুল হয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে দেখেন সবকিছু মান বসায় দেন না, সবকিছু তো প্লেন এন্ড সিম্পল ভ্যালু দেওয়া আছে, কিচ্ছু করা লাগতেছে না। 2 পাই এফ এর মান 0.01 আর এক্স এর মান 0.005 গুণ করে দিছি, তো যোগ বিয়োগ গুণ ভাগ করলে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, কি? ওর ক্যালকুলেটারে বলে চার্জ শেষ। ভাইরে ভাই, কি পরিমাণ দুষ্ট! ওদেরকে স্লেজিং করতে বসায় দিলে তোরা একদম অপোনেন্ট টিমকে ধ্বংস করে দিবি। ঠিক আছে, 0.01, 0.1 লিখছে। হ্যাঁ, ভুল করতে পারেন, 0.1 লিখতে পারে। ভুল করছেন, ভুল করছেন, এটা তো আমরা প্লেন এন্ড সিম্পল ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, আচ্ছা, যাই সামনে আগাই। কি বলছে? সরল দোলগতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ দেওয়া আছে, y ইকুয়ালস টু 20 সাইন ওমেগা টি প্লাস ডেল। পর্যায়কাল দেওয়া আছে 20 সেকেন্ড। আদি সরণ দেওয়া আছে 5 সেন্টিমিটার। সবকিছু সেন্টিমিটারে আছে, কিচ্ছু করা লাগবে না। আদি দশা কত, তার মানে ডেল্টার ভ্যালু কত বাইর করতে বলছে। তাহলে এখানে খেয়াল করো, আদি সরণ এই কথাটা বলে দিছে, তার মানে টি ইকুয়ালস টু 0-তে সরণ। আদি সরণ মানে কি? শুরু হওয়ার আগে সরণের মান কত? সরল ছন্দিত স্পন্দন শুরু হওয়ার আগে সরণের মান কত? তাহলে খেয়াল করি, y ইকুয়ালস টু কি, y এটা লেখার দরকার কি? তাহলে আদি দশা বাইর করতে চাই না, লিখে ফেলি। y ইকুয়ালস টু হচ্ছে 20 সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে আদি সরণের মান কত? আদি সরণের মান হচ্ছে 5 সমান হচ্ছে 20 সাইন ওমেগা টি। ওমেগার ভ্যালু বসাইলাম না,
কারণ ওমেগার ভ্যালু 0 হয়ে যাবে আলটিমেটলি, কারণ টি এর মান হচ্ছে 0, তাইলে ওমেগা ইন্টু 0 প্লাস ডেল, বা এইখান থেকে 1/4 সমান সাইন অফ ডেল, বা ডেল্টা সমান হচ্ছে সাইন ইনভার্স 1/4। ডেল্টা সমান হচ্ছে সাইন ইনভার্স 1/4, শিফট সাইন 1/4 করলে আসে হচ্ছে 14.47। ওকে, 14.4775 ডিগ্রি। দ্যাট মিনস অ্যান্সার হবে 14.48 ডিগ্রি। বুঝতে পারছি, 14.48 ডিগ্রি। অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। মুশফিক, তেজুতি, তৌহিদ, মারিয়াম, জুবাইদা, এই স্প্যামিং করলে একদম টুকুস করে একদম ক্লাসে নির্বাক করে বসায় রাখবো, কোনো কথা বলতে পারবি না, স্প্যামিং করবি না। অ্যান্সার দিছোস, 1-2বার অ্যান্সার দিছোস, শুকর আলহামদুলিল্লাহ, গুড, ভেরি গুড। এরপরে স্প্যামিং করার দরকার কি? চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে, এই যে দেখেন আমি অ্যান্সার দিয়েছি। দরকার আছে? পরীক্ষার খাতায় সঠিক অ্যান্সার দে, পরীক্ষার খাতায় ভালো নাম্বার পা, ঠিক আছে? আচ্ছা, এরপরে সামনে আগায়, কি বলছে? সরল দোলগতি সম্পন্ন একটা কণার সরণ x = √3 sin twice pi t 1 মিটার দূরে কণার গতি শক্তি ও বিভব শক্তির অনুপাত কত? তাইলে এইখান থেকে লিখতে পারবো বিস্তারের মান কত? বিস্তারের মান √3 মিটার, এবং এইটা হচ্ছে এক্স এর মান। এক্স এর মান কত? এক্স এর মান 1 মিটার। তাইলে গতি শক্তি আর বিভব শক্তির অনুপাত, তাইলে গতি শক্তি ডিভাইডেড বাই বিভব শক্তি সমান হাফ কে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হাফ কে এক্স স্কোয়ার। হাফ আর হাফ কাটা, কে আর কে কাটা, তাহলে এ স্কোয়ার মানে কত? এ স্কোয়ার মানে 3 মাইনাস এক্স স্কোয়ার মানে কত? 1 ডিভাইডেড বাই নিচে কি আসবে? 1 স্কোয়ার, তার মানে 1, তার মানে এখানে আসবে হচ্ছে 2/1, 2/1। তাহলে অ্যান্সার হচ্ছে 2:1 বা 2/1, 2:1 বা 2/1। বুঝে পাইছি? ওকে, ফাইন। ভালো এমসিকিউ, বোর্ডের এমসিকিউ সলভ করছি আমরা, যাই করছি সবগুলা বোর্ডের এমসিকিউ সলভ করছি, ঠিক আছে? ওকে, সামনে আগাই। কি বলছে? সরল দোলগতি সম্পন্ন একটি কণার সরণ দেওয়া আছে x = √4 sin 4 pi t। তার মানে এইটাকে লেখা যাবে চাইলে x = 2 sin 4 pi t। x = কি? x = 2 sin 4 pi t। তাইলে সাম্যাবস্থান থেকে 2 মিটার সরণে, তার মানে এই ইকুয়েশনে বিস্তারের মান কত? বিস্তারের মান হচ্ছে 2 মিটার। বিস্তারের মান কত? বিস্তারের মান হচ্ছে 2 মিটার। তাইলে বিস্তারে গেলে গতি শক্তি সর্বোচ্চ না, বিস্তারে গেলে গতি শক্তি সর্বোচ্চ না, বিস্তারে গেলে বিভব শক্তি সর্বোচ্চ, ঘটনা ঠিক আছে। এবং যেহেতু বিস্তারে কোনো গতি শক্তি নাই, বিস্তারে বেগের মান 0, তাইলে বেগের মান 0 হইলে গতি শক্তির মানও 0। তাইলে মোট শক্তি সমান কি হবে? মোট শক্তি সমান হবে বিভব শক্তি। তাইলে 2 আর 3 কারেক্ট, গুড। অনেকেই অ্যান্সার দিয়েছো, অনেকে অ্যান্সার দিয়েছো, সেজুতি, সামিয়া, রাওয়াহা, আফিফ, গৌতম, তসনিম, মুশফিক, আকাশ, ঐশী। ওকে, গুড গুড, ভেরি গুড, ঠিক আছে। এই কি হয়েছে? আমি যখন কি করছিলাম, a = -ω² x, মাহবুব, সব সময়ের জন্যই ত্বরণ, বেসিক্যালি আমরা তো কি জানি, সরল সন্ধিত স্পন্দনের ত্বরণ a ইজ প্রপোর্শনাল হচ্ছে -x, বা এইখান থেকে কি লেখা যায়? এইখান থেকে লেখা যায় a সমান -ω²x, এবং সর্বোচ্চ ত্বরণের মান কত? সর্বোচ্চ ত্বরণের মান হচ্ছে -ω²a। তো এখানে মাইনাস চিহ্ন দ্বারা কি বুঝায়? মাইনাস চিহ্ন দ্বারা বুঝায় হচ্ছে, মাইনাস চিহ্ন দ্বারা বুঝায় ত্বরণ সরণের বিপরীতমুখী। ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে ত্বরণের বিপরীতমুখী।
ত্বরণটা সরণের বিপরীতমুখী, এই হচ্ছে মাইনাস চিহ্নের কাহিনী, এই হচ্ছে মাইনাস চিহ্নের কাহিনী। এখন আমরা যখন মডিউলাস ভ্যালুটা লিখব এ ম্যাক্সিমাম, এইটাকে একটা মডিউলাস চিহ্নের ভিতরে লিখব, তখন এটাকে শুধু ওমেগা স্কোয়ার এ লিখব, কারণ শুধু মান নিয়ে কাজ করতেছি, মান, ত্বরণের মান। তো ত্বরণের মানটা কত? ওমেগা স্কোয়ার এ। এবং নেগেটিভ চিহ্ন দ্বারা কি বুঝায়? নেগেটিভ চিহ্ন দ্বারা বুঝায় দিক। ত্বরণ সাম্যাবস্থান থেকে বাইরের দিকে, ত্বরণ বিস্তার থেকে সাম্যাবস্থার দিকে, বা বাইরের কোনো একটা বিন্দু থেকে সাম্যাবস্থার দিকে। তো সরণ যেই দিকে, ত্বরণের মান হচ্ছে তার বিপরীত দিকে। তো মাইনাস চিহ্ন দ্বারা দিক বোঝানো হয়, দিক, অপোজিট ডিরেকশন, এইটা বোঝানো হয়। ঠিক আছে, ওকে। নিয়াজ মোর্শেদ বলছে মন্দন, মায়ের খাবি, এখানে কোনো মন্দন নাই, কনে পাইছিস মন্দন? ঠিক আছে, আয়ান আহমেদ কি হয়েছে? ওকে, মানে অ্যান্সার তুই কর, এমসিকিউ গুলা সলভ কর, ঠিক আছে। ওকে, খতরনাক ম্যাথ ইনশাল্লাহ অ্যাডমিশন, ওই অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাসে খতরনাক ম্যাথ করাবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, 2 ও 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে চলে যায়, সরল দোলকের গতির ক্ষেত্রে হাফ কে স্কোয়ার নির্দেশ করে, হাফ কে স্কোয়ার কি নির্দেশ করে? সর্বোচ্চ স্থিতিশক্তি নির্দেশ করে, সর্বোচ্চ গতি শক্তি নির্দেশ করে, মোট শক্তিও নির্দেশ করে। হাফ কে স্কোয়ার দিয়ে সর্বোচ্চ স্থিতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি, মোট শক্তি সবগুলা বোঝানো হয়। ডালিম ভুল অ্যান্সার দিছস, খ বলছস মোস্ট প্রবাবলি। ডালিম ভুল অ্যান্সার দিয়েছো, খ বলেছো, ডি নাম্বার। আরো কে কে যেন খ বলছো, নাম বললে একদম বেইজ্জত হয়ে যাবে, ঠিক আছে। সবগুলাই বুঝাচ্ছে। সি বলছে একজন লিজেন্ড, এদিকায়, তুই এদিকায়, তোর পিঠের উপর তাল তো ফালাইতে পারবো না, তোর পিঠের উপর অন্য কিছু ফালাচ্ছি। এখনো সি বলতেছে। সর্বোচ্চ স্থিতিশক্তি কত? হাফ কে এ স্কোয়ার। সর্বোচ্চ গতি শক্তি কত? হাফ কে এ স্কোয়ার। মোট শক্তির মান কত? হাফ কে এ স্কোয়ার। তো সবগুলাই তো একই রাশিমালা বুঝাচ্ছে, হাফ কে এ স্কোয়ার বুঝাচ্ছে, ঠিক আছে। জয় কি বুঝেন নাই? মানে এটা তো বুঝার কি আছে আমি জানি না, মানে এটা তো আমাদের মুখস্থ জিনিস। কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে হাফ কে এ স্কোয়ার। মানে কি বুঝতে চাইছস ভাই? কি বুঝতে চাইছস বাবা? আমাকে একটু বুঝা। তাই এই পটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে হাফ কে এ স্কোয়ার। তো এই দুইটার মান আমাদের মুখস্থ, এই দুইটা আমরা জানি। এবং মোট শক্তির মানটাও মুখস্থ, মোট শক্তির মানটাও আমাদের জন্য মুখস্থ। তো মোট শক্তিটা কত? মোট শক্তিটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, ই টোটাল সমান হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এইখান থেকে আসে হচ্ছে হাফ কে এ স্কোয়ার। তো মোট শক্তি, সবগুলো শক্তি সেম, ঠিক আছে। গতি শক্তি সাদিদা হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। স্থিতি শক্তি আর গতি শক্তি, তোমাকে তো স্থিতি শক্তি গতি শক্তি বলে নাই, তোমাকে কি বলছে? তুমি এইখানে খেয়াল করছো না কেন? তুমি এইখানে খেয়াল করছো না কেন? সর্বোচ্চ স্থিতি শক্তি তোমাকে কি দেওয়া আছে? সর্বোচ্চ স্থিতি শক্তি। তোমাকে কি দেওয়া আছে? সর্বোচ্চ গতি শক্তি। তো এইগুলা তো আমরা পড়ছিলাম। তো পটেনশিয়াল এনার্জির সূত্র কি? হাফ কে এক্স স্কোয়ার। যখন এক্স এর ভ্যালু এ হবে, তখন পটেনশিয়াল এনার্জি হবে ম্যাক্সিমাম, এইটার ভ্যালু হবে হাফ কে এ স্কোয়ার। আবার কাইনেটিক এনার্জির সূত্র দেখছিলাম, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যখন এক্স এর ভ্যালু 0 হবে, তখন কাইনেটিক এনার্জি হবে ম্যাক্সিমাম, তখন এইটার ভ্যালুও আসবে হাফ কে এ স্কোয়ার। তো সর্বোচ্চ গতি শক্তির যেই মান, সর্বোচ্চ গতি শক্তির যেই মান, সর্বোচ্চ বিভব শক্তিরও মান সেইটা, আর মোট শক্তির মানও এইটা, হাফ কে এ স্কোয়ার। মোট শক্তির মানও এইটা, হাফ কে এ স্কোয়ার, ঠিক আছে। এই যে হাসিবুর ভালো ভালো সাজেশন দিচ্ছে, পিঠের উপর তাল ফালানোর বদলে পিঠের উপর নাকি এনাম ভাইকে ফালায় দিব। মানে এনাম ভাই ব্যথা পাবে, তোদের কি হবে সেটা বুঝলাম না। তোরা ব্যথা পা, তোদের মেরুদণ্ড ভেঙে যাক, তোরা চিৎকায় থেকে বিছানায় পড়ে থাক, এনাম ভাই ব্যথা পাবে। এনাম ভাই ব্যথা পাইলে আমাদের কি হবে? শিখর কি হবে? ঠিক আছে, ওকে।
বুঝতে পারছি? সর্বোচ্চ বিভব শক্তি, সর্বোচ্চ গতি শক্তি, মোট শক্তি প্রত্যেকটার ভ্যালুই সেম, প্রত্যেকটার ভ্যালুই হচ্ছে হাফ কে এ স্কোয়ার, প্রত্যেকটার ভ্যালুই হচ্ছে হাফ কে এ স্কোয়ার। আচ্ছা, সামনে চলে যাই। 100 নিউটন পার মিটার, 100 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিংকে সমান 2 ভাগে কাটা হয়েছে, তাইলে এন এর মান কত? এন এর মান 2, এবং এইটাকে হচ্ছে সমান ভাগে কাটা হয়েছে। প্রত্যেক খণ্ডের স্প্রিং ধ্রুবকের মান কত হবে? তাইলে k1 সমান k2 সমান আসবে n ইন্টু কে, দ্যাট মিনস 2 ইন্টু 100 নিউটন পার মিটার, দ্যাট মিনস হচ্ছে 200 নিউটন পার মিটার। অ্যান্সার চলে আসবে হচ্ছে 200 নিউটন পার মিটার। বুঝে পাইছি সবাই? 200 নিউটন পার মিটার। সমান ভাগে কাটা হইলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবকের মান n গুণ হয়ে যায়, যত টুকরা করা হইছে তত গুণ হয়ে যায়। ঠিক আছে? সঙ্গীতা, অনন্যা, মিমি, গৌতম, সেজুতি, এই মাঝখানে আবার কে জানি ডি বললি, কি হয়েছে? সমস্যা কি? ডি কোত্থেকে আসলো? ঠিক আছে, জুথি, তাহসান, ওকে ফাইন সেজুতি, ঠিক আছে, ঠিক আছে, সামনে আগাই। আচ্ছা, স্প্রিং এ সংযুক্ত কোন কণার ত্বরণ বিস্তারের অর্ধেক, তার মানে x ইকুয়ালস টু হচ্ছে a/2 সরণ বিস্তারের অর্ধেক, সেক্ষেত্রে বেগ হবে ভি ম্যাক্স এর কত গুণ, এইটা বাইর করতে বলছে। তাইলে এইখান থেকে খেয়াল করো, ভি সমান আমরা কি জানি? ভি সমান আমরা জানি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাইলে এখান থেকে লিখতে পারবো ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস এইখান থেকে লিখতে পারবো ওমেগা রুট ওভার 3a স্কোয়ার ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস এইখানে লিখতে পারবো √3/2 ইন্টু ওমেগা এ, √3/2 ইন্টু ওমেগা এ। এই ওমেগা এ সমান কি? ওমেগা এ সমান হচ্ছে ভি ম্যাক্স। ওমেগা এ সমান কি? ওমেগা এ সমান ভি ম্যাক্স। তাইলে ভি সমান কি লিখা যাবে? ভি সমান লিখা যাবে √3/2 ইন্টু ভি ম্যাক্স। তাহলে এই হচ্ছে অ্যান্সার। ভি সমান কি? ভি সমান √3/2 ইন্টু ভি ম্যাক্স। কই √3/2 ইন্টু ভি ম্যাক্স? ভি সমান √3/2 ইন্টু ভি ম্যাক্স। ঢাকা, ঢাকা, ভেরি গুড। তো এ বি সি ডি ঝামেলা না করে আমরা ঢাকা লিখে ফেলি একদম 100 ঠিক আছে? তাহলে ক খ গ কে আবার কি লিখবি? আলফা, ব্রাভো, চার্লি সেগুলো লিখবি নাকি? পুরো প্লেন চালানোর মতো অবস্থা। ঠিক আছে, মানে এভিয়েশন লাইনে আর কি, মানে এ বি সি ডি ওরা বলে না। পাইলটরা বা টাওয়ার থেকে যখন বিমান চালকদের সাথে কমিউনিকেট করা হয় তখন ওরা এ বি সি ডি বলে না, কারণ মানে সাউন্ডে ডিস্টরশন হইতে পারে, কি বলতেছে বি এর জায়গায় ডি শোনা গেল, তাইলে তো ঝামেলা। তো এই জন্য ওরা হচ্ছে এই ধরনের লাইনগুলো ইউজ করে, আলফা, ব্রাভো, চার্লি, তারপরে ডি তে কি বুঝায় আমি ভুলে গেছি, ই এরটাও ভুলে গেছি, এফ এরটা মনে আছে, ফক্সট্রট। আচ্ছা, কোন কণা কি হয়েছে? দাঁড়াও, ফারহানা ইসলাম কি জিজ্ঞেস করছে? কোন কণা অর্ধেক দূরত্ব অতিক্রম করলে তখনও কি a/2 ধরবো x কে? হ্যাঁ, কোনো কণা অর্ধেক দূরত্ব অতিক্রম করলেই তো আপনি x এর ভ্যালু a/2 ধরবেন। আমেরিকা, বাংলাদেশ, কানাডা, ঢাকা এই অবস্থা নাকি? ওকে, ডেনমার্ক, যা খুশি তাই, যা খুশি তাই। ঠিক আছে, যা মানে যা মন চাচ্ছে, ডিক্রিজ ডার্লিং। কেউ প্লেন চালাতে যাইস না, হ্যাঁ? এভিয়েশন, ওই যে আলফা, ব্রাভো, চার্লি, ডেল্টা, একো, সবাই সাবাস সাফায়েত, সাবাস সাফায়েত। ঠিক আছে, ওকে জুনায়েদ, এগুলা কি বলতেছস? কেন দুষ্টামি করতেছস? কেন দুষ্টামি করতেছস? আলফা, ব্রাভো, চার্লি, ডেল্টা, একো, এফেক্টটা আমার মনে আছে। বেসিক্যালি আমার খুব পছন্দের একটা মুভি আছে, ওখানে এরকম এভিয়েশন পাইলট টাইলটদেরকে নিয়ে কাজ করে, সো ও এই টার্মটা অনেক বেশি ইউজ করে, ফক্সট্রট। ঠিক আছে, দাদি মায়ের খাবি একদম। ঠিক আছে, দুবাই মায়ের খা। ঠিক আছে, ওকে সামনে আগাই। স্প্রিং এর বল ধ্রুবক, ও দুইটি স্প্রিং এর বল ধ্রুবক, এইটা হচ্ছে k1, এইটা হচ্ছে k2, এদেরকে হচ্ছে শ্রেণী সমবায় সাজানো হয়েছে। তাইলে
কে সমান কি লিখা যাবে? কে সমান লিখা যাবে 1/k1 প্লাস 1/k2 টোটালটার উপরে ইনভার্স। তাইলে এইখানে লিখো k1 k2 উপরে লিখো k1 প্লাস k2 টোটালটার উপরে লিখো ইনভার্স। তাইলে এইখানে লিখে ফেলো k1 ইন্টু k2 ডিভাইডেড বাই হচ্ছে k1 প্লাস k2। তাহলে এইখান থেকে যদি সামনে চলে যাই k1 ইন্টু k2 দ্যাট মিনস হচ্ছে 200 ইন্টু 300 ডিভাইডেড বাই নিচে 200 প্লাস 300 দ্যাট মিনস 500। তাহলে 0 0 0 0 কাটা 4 5 হচ্ছে 20 0 3 4 12 120 নিউটন পার মিটার। 120 নিউটন পার মিটার। খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার 120 নিউটন পার মিটার। ঠিক আছে, ওকে। বরিশাল চ্যাম্পিয়ন। এখন সারা পৃথিবীর মানুষজন বরিশাল বলবে, তুই এটা আশাও করতেছিস বরিশাল বলবে ওরা। চ্যাম্পিয়ন, কই যে যাবো তোদেরকে নিয়ে। ঠিক আছে, ওকে। এখানে কি হয়েছে? সমবায় আসলো কিভাবে না কি হয়েছে? সমবায় আসলো কিভাবে কে জানি জিজ্ঞেস করছে। এই নাইম, দুষ্টামি করিস না। হাবি জাবি কি জিজ্ঞেস করস? নাইম, আরেকবার হাবি জাবির কথা জিজ্ঞেস করলে একদম টুকুস করে স্বাধীনতা খেয়ে দিব। সমবায় আসলো কোত্থেকে? কোশ্চেনে দেওয়া ছিল যে ম্যাডাম, কোশ্চেনে দেওয়া ছিল শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে। দুইটা স্প্রিং ছিল, এদেরকে হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। এটা কোশ্চেনে বলে দেওয়া আছে, এই জন্য আমরা শ্রেণী সমবায় করছি। আলাদা করে কিছু কাহিনী নাই এখানে, আলাদা করে কোনো কাহিনী নাই। ঠিক আছে, ওকে। সিরিজ, তো সিরিজ মানেই তো শ্রেণী ভাই। ইনভার্স ওয়ান হইল কেন? আহারে ইনভার্স ওয়ান হইল কেন? সহজ সরল বাচ্চাগুলো। 1/k সমান কি? 1/k সমান 1/k1 প্লাস 1/k2। তাইলে কে সমান কি আসবে? কে সমান আসবে 1/k1 প্লাস 1/k2 টোটালটার উপরে ইনভার্স ওয়ান, তাই না? বুঝতে পারছি, ধারকের মতো, রোধের সমান্তরালের মতো। মনে রাখতে পারেন, ধারকের মতো, রোধের সমান্তরালের মতো। ঠিক আছে, ওকে। এইগুলো পড়াইছি না, এটাকে ধারকের কনসেপ্ট দিয়ে কেন মনে রাখতে হবে? আমরা কি স্প্রিং এর সিরিজ প্যারালাল কম্বিনেশন, স্প্রিং কাটাকাটি, আমার তো মনে আছে এই জিনিসপত্রগুলো আমি ডিটেইলসে পড়াইছিলাম, সূত্র প্রমাণ করে দিছি, অঙ্কও করছি। তো এইটাকে তোমার ধারকের মতো বলে মনে করার তো কোনো দরকার নাই। ধারকের মতো কেন বলতেছেন? এইটা আপনার শ্রেণী সমবায়, স্প্রিং এর শ্রেণী সমবায়। ঠিক আছে, স্প্রিং এর শ্রেণী সমবায়। ঠিক আছে, ওকে। ধন্যবাদ আকাশ ভাই। এই না, পড়ানো হয় নাই। ইমতিয়াজ, এদিকে আয়, তোর পিঠের উপর কিল দিব আমি। পড়ানো হয় নাই। ইমতিয়াজ বলছে পড়ানো হয় নাই। তোরা সবাই মিলে ইমতিয়াজকে সাইজ কর। আমি কিছু বলতে পারতেছি না, আমার তো ইমতিয়াজকে ভালোবাসা দিতে মন চাচ্ছে। কাছে আসো ইমতিয়াজ, তোমাকে ভালোবাসা দিচ্ছি। এদিকে আসো। পড়ানো হয় নাই। ঠিক আছে, ধারকের শ্রেণী সমবায়ের সূত্রের মতো। হ্যাঁ, ধারকের শ্রেণী সমবায়ের সূত্রের মতো। ঠিক আছে, এরপরে ফেয়ারলেস ফাইটার পড়ানো হয় নাই। কই ছিলা তুমি ভাই? কই ছিলা? পড়ানো হয়েছে ভাই, গ্যারান্টি দিচ্ছি পড়ানো হয়েছে। কিচ্ছু বাদ দেয়নি এই চ্যাপ্টারে, বাদ কেন দিব? এই যে আরেকজন এসে যুক্ত হয়েছে, ক্লাস টাস করে নাই। এরা কোনো ক্লাস করে নাই, এরা এসে আন্দাজে ভাই পড়ানো হয় নাই, সিরিজ প্যারালাল পড়ানো হয় নাই। সবগুলা ক্লাস করছি তো নাই, হ্যাঁ, বুলেট ছুড়ে মারা উচিত, এটা ভালো কথা বলছোস। বুলেট ছুড়ে মারা উচিত, মানে নারিকেল ফিক্কে মারবো। ঠিক আছে, অদ্ভুত। এই রেকর্ডেড ক্লাস লেকচার দেখবা, অ্যানোটেড ক্লাসের স্লাইড দেখবা, পিডিএফ দেখবা। পড়ানো হয়েছে স্যার, পড়ানো হয়েছে, বলছি পড়ানো হয়েছে। মানে বলছি পড়ানো হয়েছে, মানে পড়ানো হয়েছে না, পড়ানো হয়েছে বলেই বলছি পড়ানো হয়েছে। ঠিক আছে, পঞ্চম ক্লাসে পড়ানো হয়েছে, ফাইন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। সামনে আগাই। কে বল ধ্রুবকের একটি স্প্রিং টি পরিমাণ টান প্রয়োগ করা হলো, ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় এক্স পরিমাণ। এই অবস্থায় স্প্রিংটিতে সঞ্চিত বিভব শক্তি কত? কি বাইর করতে বলছে? সঞ্চিত বিভব শক্তি, তার মানে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এইটা বাইর করতে চাই আমরা। তাইলে খেয়াল করো,
টানের মান কত বা বলের মান কত? টান বা বলের মান হচ্ছে টি। টান বা বলের মান যদি টি হয় তাইলে টি সমান সমান কি লেখা যাবে? টি সমান লেখা যাবে হচ্ছে কে ইন্টু এক্স বা মাইনাস কে এক্স লেখো। টি সমান হচ্ছে মাইনাস কে এক্স, বা এইখান থেকে এক্স সমান কি আসবে? এক্স সমান আসবে মাইনাস টি বাই কে। মানে এটা বুঝছেন তো কোত্থেকে আসছে? আমরা কি জানি এফ সমান মাইনাস কে এক্স লেখা যায় না? তো এফ সমান মাইনাস কে এক্স, এফ মানেও হচ্ছে বল, টি মানেও হচ্ছে টান বল। টান বল আর বল একই কথা। তাহলে এফ আর টি একই কথা, তাইলে এক্স সমান মাইনাস টি বাই কে। বুঝতেই পারতেছি কোনটা অ্যান্সার হবে। তাইলে বিভব শক্তির মান কি আসবে? বিভব শক্তির মান আসবে হাফ কে এক্স স্কোয়ার, দ্যাট মিনস হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার মানে টি স্কোয়ার বাই কে স্কোয়ার। তাইলে এই কে এর সাথে এখানে একটা স্কোয়ার কাটা, তাইলে এইখানে চলে আসবে টি স্কোয়ার বাই টোয়াইস কে। তাইলে কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে হচ্ছে আমাদের খ নাম্বারটা, টি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস কে। বুঝে পাইছি সবাই? আবার এ নাম্বার বলে কই থেকে আসছে এ নাম্বার? টু উপরে গেল কেমনে? টু উপরে গেল কেমনে? এরা বলতেছে সাইজে সাদিদা তাজনুর, এরা বলে সি হবে। ঠিক আছে, একটু মান ইজ্জত খাই মানুষজনের, ভাল লাগবে। দাঁড়া আমি একটু উল্টাপাল্টা অ্যান্সার গুলা পড়ছি। ঠিক আছে, যা খুশি এ বি সি ডি যার যেটা ইচ্ছা সে সেটা বলে দিচ্ছে। ঠিক আছে, না বেশি মানিজত খাইতে পারলাম না, সবাই কারেক্ট অ্যান্সার দিছে। ঠিক আছে, ওকে, সামনে যাই, সামনে যাই। ঠিক আছে, ভর্তি পরীক্ষার এমসিকিউ করাবো, ভর্তি পরীক্ষার এমসিকিউ করাবো। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে। এই ক্লাসের মধ্যে রাজনৈতিক আলাপ নিষেধ। আচ্ছা, এই অঙ্ক এমসিকিউ তো সলভ করছি বোধহয়। এখানে দুইটা স্প্রিং কিভাবে আছে? এখানে দুইটা স্প্রিং আছে হচ্ছে প্যারালালে। দুইটা স্প্রিং কিভাবে আছে? দুইটা স্প্রিং আছে হচ্ছে প্যারালালে। তো এম ভরের বস্তুকে টেনে ছেড়ে দিলে কম্পাঙ্ক কত হবে? কি বাইর করতে বলছে? কম্পাঙ্ক কত হবে? তো যেহেতু প্যারালালে আছে তাইলে কে সমান কি হবে? কে সমান হবে কে ওয়ান প্লাস কে টু। টি সমান আমরা কি জানি? টোয়াইস পাই রুট ওভার এম বাই কে। তাইলে এফ সমান কি হবে? টোয়াইস পাই রুট ওভার কে ডিভাইডেড বাই এম। তাইলে এইখান থেকে কি লিখতে পারবো? লিখতে পারবো টোয়াইস পাই না, ওয়ান বাই টোয়াইস পাই, সরি। তো এইটা আসবে হচ্ছে ওয়ান বাই টোয়াইস পাই রুট ওভার কে ডিভাইডেড বাই এম। তার মানে এফ সমান আসবে হচ্ছে ওয়ান বাই টোয়াইস পাই রুট ওভার কে সমান কি আসবে? কে সমান আসবে কে ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই এম। তাইলে ওয়ান বাই টোয়াইস পাই কে ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই এম। অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে, ওকে, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ওকে ফাইন, সামনে আগাই, সামনে আগাই। কোন সরল দোলককে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে আনলে, তো মেরু অঞ্চলের বিষয়টাকে আমি সবসময় এইভাবে মনে রাখি, মেরু অঞ্চলে আর এর মান কম, তাহলে জি এর মান বেশি, তাইলে দোলন কালের মান কম হবে। মেরু অঞ্চলে ব্যাসার্ধের মান কম, তাহলে ব্যাসার্ধের মান কম হইলে জি এর মান বেশি, জি এর মান বেশি হইলে দোলন কালের মান কম। ঠিক আছে, সমান থাকবে, মায়ের খাবি, সমান থাকবে, মায়ের খাবি না, শ্রেণী হবে না, সমান্তরাল হবে, সমান্তরাল হবে। এইটাও পড়াইছিলাম, সিরিজ প্যারালাল কম্বিনেশনের মাঝখানে এটা পড়াইছিলাম, সিরিজ প্যারালাল কম্বিনেশনের মাঝখানে এটা পড়াইছিলাম। তো এইটা হবে হচ্ছে কমবে, কমবে। আরে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম না? তো অভিকর্ষজ ত্বরণের মান কম হইলে, মানে সরি, ব্যাসার্ধের মান কম, ব্যাসার্ধের মান কম হইলে অভিকর্ষজ ত্বরণের মান বেশি, অভিকর্ষজ ত্বরণের মান বেশি হইলে দোলনকালের মান কম। নর্মালি আমরা কি জানি? মেরু অঞ্চলে ব্যাসার্ধের মানটা কম, মেরু অঞ্চলে ব্যাসার্ধের মানটা কম, তাইলে অভিকর্ষজ ত্বরণের মান জিএম বাই আর স্কোয়ার। তাইলে
জি এর মান আসবে হচ্ছে বেশি, আবার টি সমান হচ্ছে টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, তাইলে অভিকর্ষজ ত্বরণ যেহেতু বেশি, তাইলে দোলনকালের মান আসবে কম, দোলনকালের মান আসবে কম। ঠিক আছে, ওকে, ফাইন ফাইন, ঠিক আছে, সামনে আগাই। কি বলছে, একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 3 গুণ করে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে, তো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0। পৃথিবীর কেন্দ্রে গেলে অভিকর্ষজ ত্বরণ কত? পৃথিবীর কেন্দ্রে গেলে অভিকর্ষজ ত্বরণের মান 0। তাইলে এর দোলনকাল বা পর্যায়কাল কি আসবে? টি সমান টোয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই 0, সামথিং বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি বা অসীম। তাহলে আমরা বলতে পারবো এইটার অ্যান্সার হবে দোলনকালটা হয়ে যাবে অসীম, কারণ পৃথিবীর কেন্দ্রে চলে গেছি। এই যে এ বলতেছো, বি বলতেছো, একদম মান সম্মান খেয়ে দিব। ঠিক আছে, এ হবে না, বি হবে না। ঠিক আছে, 0 তো হবেই না, কারণ অভিকর্ষজ ত্বরণের মান 0 হবে। সো অভিকর্ষজ ত্বরণের মান 0 হইলে এখানে তুমি এল কে ভাগ করতেছো 0 দিয়ে, তাহলে আলটিমেটলি কি আসবে? জিনিসটা ইনফিনিটি হয়ে যাবে, তার মানে পুরো জিনিসটা ইনফিনিটি হয়ে যাবে, অসীম হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। ও এখন বাংলায় নাম চলে গেছে ঘোড়া, বাংলায় চলে গেছে ঘোড়া হবে। এটা কি কলম? এটা কি খাতা? এটা কি গরু? এটা ঘোড়া। কলম, খাতা, গরু, ঘোড়া, এই অবস্থা নাকি দেশের? ঠিক আছে, আচ্ছা, সামনে আগাই, সামনে আগাই। পর্যায়কাল দ্বিগুণ করলে, পর্যায়কাল দ্বিগুণ করলে দ্যাট মিনস টি প্রাইম সমান কত? টি প্রাইম সমান হচ্ছে টোয়াইস টি। টি প্রাইম সমান কত? টি প্রাইম সমান টোয়াইস টি। সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে আমরা কি লিখতে পারি? টি প্রাইম বাই টি সমান হচ্ছে রুট ওভার এল প্রাইম বাই এল, 2 × 4, 4 হবে অ্যান্সার। তাহলে টোয়াইস টি ডিভাইডেড বাই টি সমান হচ্ছে রুট ওভার এল প্রাইম বাই এল, টি আর টি কর্তন, তাইলে 2 সমান রুট ওভার এল প্রাইম বাই এল। দ্যাট মিনস এইখান থেকে লিখা যাবে 4 সমান এল প্রাইম বাই এল, বা এইখান থেকে এল প্রাইম সমান হচ্ছে 4L। তাহলে এল প্রাইম সমান, আল্লাহ অ্যান্সার মিলে না কেন? ও এটা এল প্রাইম সমান হচ্ছে 4L, 4 গুণ হয়ে যাবে। কার্যকরী দৈর্ঘ্য কি হয়ে যাবে? কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ হয়ে যাবে। মুশফিক আরেকবার ফাঁচুকি কথা বললে কমেন্ট করার স্বাধীনতা নষ্ট করে দিব। ঠিক আছে মুশফিক, একদম সাবধান। ঠিক আছে, কিশোরগঞ্জ, আল্লাহ তোদের ইনোভেশন। কাক, আর কিছু বল, কাউয়া। ঠিক আছে, দোলনকাল 0 হলে কি হয়েছে? দাঁড়া 1 মিনিট। দোলনকাল 0 হলে, না না, দোলনকাল 0 হলে দোলন আলোর বেগে হবে, কনে পাচ্ছি সেটা। আর দোলনকাল তো 0 হয় নাই, দোলনকালের মান অসীম হয়েছিল। পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকালের মান কি হয়েছিল? পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকালের মান হয়েছিল অসীম। বাট এই লাইন কোথায় পাইছেন? দোলনকাল 0 হলে, না না, দোলনকাল 0 হলে দোলন আলোর বেগে হবে, মানে বিষয়টা আমি সহমত হইতে পারলাম না। রহমতুল্লাহ, ঘোড়া বানান ঠিক কর। ঘোড়া বানানের ডয় শূন্য র, ঘোড়া, ঘোড়া, ঘোড়া না। ঠিক আছে, দোলনকাল 0 হইলে কোনো পর্যাবৃত্তিক মোশনই নাই, কোনো পর্যাবৃত্তিক মোশনই নাই। ঠিক আছে, মানে যা খুশি তাই, কাশ্মীর, কাকা, কাঁঠাল, আল্লাহ। পাচুকি কথা মানে আজে বাজে কথা, ওসব দুষ্টু দুষ্টু কথা বলছে, যেগুলো ক্লাসে বললে এনাম ভাই আমার পিঠের উপর তাল ফালাবে। আমি যদি ভুল করে ওর এসএমএসটা পড়ে ফেলি, ওর কমেন্টটা যদি আমি পড়ে ফেলি, নগদ এনাম ভাই তার বাসা থেকে, উপর থেকে 5 তলা থেকে নেমে এসে আমার উপর তাল বর্ষণ করবে। ঠিক আছে, শ্রাবন্তী আবারও চলে গেছে, পলিটিক্যাল আলাপে চলে গেছে। ঠিক আছে, অনেক লাগবে তোর, দেবো আমি, দেবো, যেটা বারবার লিখতেছিস দেবো। এদিকে আয়। সুরাইয়া পারভিন, কটকটি ঈদের পরে, সরি ইফতারের পরে, কটকটি ইফতারের পরে। ঠিক আছে, আচ্ছা কি বলছে? সরল দোলকের ববের ভর 5 গ্রাম, দ্যাট মিনস 5 × কেজিতে নেওয়া লাগবে কিনা জানি না, তারপর নেই। 5 × 10⁻³ কেজি। কার্যকরী দৈর্ঘ্য
কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 0.13 মিটার। ববটিকে সাম্যবিন্দুগামী উলম্ব রেখা হতে 5 সেন্টিমিটার দূরে টেনে ছেড়ে দেওয়া হলো। খুব ভালো কথা বলছে। সাম্যবিন্দু অতিক্রমকালে গতিশক্তির মান বাইর করতে বলছে। ব্যবস্থাটি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে। অবশ্যই মেনে চলবে, না মেনে চলার কোনো কারণ নাই। ববের ত্বরণ সরণের সমানুপাতিক। সমানুপাতিক ও বিপরীতমুখী বললে ভালো হইতো, বাট সমানুপাতিক ঠিক আছে। তো আমাদের একটু 1 নাম্বারটা চেক করা লাগবে। সো 1 নাম্বারটা আমরা কিভাবে চেক করতে পারি সেটা একটু খেয়াল করো। মনে করো এই পুরাটা ছিল হচ্ছে ওর কার্যকরী দৈর্ঘ্য, তাইলে এই পুরা কার্যকরী দৈর্ঘ্যের মান কত? এই পুরা কার্যকরী দৈর্ঘ্যের মান হচ্ছে 13 সেন্টিমিটার। এখন কি বলছে? সাম্যবিন্দুগামী উলম্ব রেখা হতে 5 সেন্টিমিটার দূরে। তাহলে এখান থেকে কি করছি? এখান থেকে 5 সেন্টিমিটার দূরে নিয়ে টেনে ছেড়ে দিছি। তাহলে এর দূরের ভ্যালু কত? এর দূরের ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আবার এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু হচ্ছে 13 সেন্টিমিটার। যেহেতু কার্যকরী দৈর্ঘ্যের তো কোনো পরিবর্তন হয় নাই, কার্যকরী দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, তাইলে আমরা কি করতে চাই? আমরা ফার্স্টে এইটুকু জিনিসের ভ্যালু বাইর করতে চাই। এই যে খাঁচকাটা 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 লাইনটা, এই খাঁচকাটা খাঁচকাটা লাইনটার ভ্যালু বাইর করতে চাই। তাহলে এইটাকে সাপোজ তুমি নাম দিতে পারো। কি নাম দিবা? ধরো নাম দিলা এল প্রাইম। নাম দিলা কি? নাম দিলা হচ্ছে এল প্রাইম। তাইলে এল প্রাইম সমান কত আসবে? এল প্রাইম সমান আসবে √13 স্কোয়ার, √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে 169 মাইনাস 25, তার মানে 144, তার মানে 12 আসবে। এইটুকুর ভ্যালু কত? এল প্রাইমের ভ্যালু হচ্ছে 12 সেন্টিমিটার। তাইলে এল প্রাইমের ভ্যালু যদি 12 সেন্টিমিটার হয়, এখন আমরা এইটুকু উচ্চতার মান বাইর করতে চাই। এটাকে বললাম এইচ। এটাকে কি বললাম? এইচ। তাহলে এইচ এর মান কত আসবে? এইচ এর মান আসবে 13 মাইনাস 12 সেন্টিমিটার। দ্যাট মিনস 1 সেন্টিমিটার। দ্যাট মিনস হচ্ছে 0.01 মিটার। 0.01 মিটার। এখন খেয়াল করেন, যখন বিস্তারে ছিল তখন তার মোট শক্তি সমান কি ছিল? মোট শক্তি সমান ছিল পটেনশিয়াল এনার্জি। বিস্তারে যখন ছিল তখন তার মোট শক্তি কি ছিল? পটেনশিয়াল এনার্জি। আবার যখন সাম্যাবস্থায় আসছে তখন তার মোট শক্তি সমান কি? যখন সাম্যাবস্থায় আসছে তখন তার মোট শক্তি সমান হচ্ছে কাইনেটিক এনার্জি। তখন মোট শক্তি সমান কি? মোট শক্তি সমান হচ্ছে কাইনেটিক এনার্জি। তো এইখানে যেইটা মোট শক্তি, এইখানে যেটা মোট শক্তি, এইখানেও সেইটা মোট শক্তি হবে। শক্তির মান, মোট শক্তির মান সবসময় কি থাকবে? মোট শক্তির মান সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাইলে তোমাকে বলছে সাম্যবিন্দু অতিক্রমকালে গতিশক্তি। এখন সাম্যবিন্দু অতিক্রমকালে গতিশক্তি মানে কি? সাম্যবিন্দু অতিক্রমকালে গতিশক্তি মানে এই বিন্দুতে গতিশক্তি। ঠিক আছে? সাম্যাবস্থায়, সাম্যাবস্থা কোনটা? সাম্যাবস্থা হচ্ছে একদম নিচের বিন্দুটা। সাম্যাবস্থা হচ্ছে একদম নিচের বিন্দুটা। সো এই সাম্যবিন্দু অতিক্রমকালে গতিশক্তির মান কত? সাম্যবিন্দু অতিক্রমকালে গতিশক্তির মান কত হবে? তাইলে কাইনেটিক এনার্জি সমান পটেনশিয়াল এনার্জি হবে সমান সমান লিখতে পারবো mgh। তাহলে m এর মান কত? m এর মান হচ্ছে 5 × 10⁻³ g এর ভ্যালু হচ্ছে 9.8, আর উচ্চতা বা উলম্ব সরণ হচ্ছে 0.01 জুল। তাহলে এইটা ক্যালকুলেশন করি। এইটা ক্যালকুলেশন করলে পেয়ে যাই, যদি ওটা মিলে তাহলে তিনোটাই হবে 5 × 10⁻³ × 9.8 × 0.01 করলে আসে হচ্ছে কত রে? 4.9 × 10⁻⁴ মিলছে তো আমাদের? তাইলে 4.9
ইন্টু 10⁻⁻⁴ জুল। তাইলে 1 নাম্বারটাও সঠিক, 2 আর 3 তো সঠিক অবভিয়াসলি। তাইলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? এরকম এমসিকিউ না, এরকম ম্যাথমেটিক্যাল এমসিকিউ মেডিকেলে আসে না। ম্যাথমেটিক্যাল এমসিকিউ মেডিকেলে আসে না। এই ঈদের জন্য 1 মাস বন্ধ থাকবে মানে ঈদের বন্ধ, শিখতে ক্লাস বন্ধ থাকবে হয়তো 7-8 দিন 9 দিন, বাট ঈদের বন্ধ আপনি নিবেন হচ্ছে সর্বোচ্চ 4 দিন। ঈদের আগের দিন আর ঈদের 3 দিন, এইটা হচ্ছে আপনি ঈদের বন্ধ নিবেন, ঈদের আগের দিন এবং ঈদের 3 দিন। তো এই 3টা হচ্ছে আপনি বন্ধ নিবেন, এই 4 দিন আপনি বন্ধ নিবেন। ঠিক আছে? এক অপশন কি বুঝো নাই? এক অপশন মানে এরা শুভ মানে কনফিডেন্টলি লেখে বুগি নাই, বুগি নাই। কি বুঝোস নাই? 1 নাম্বার অপশনে কি বলছে? 1 নাম্বার অপশনে বলছে যে কণাটাকে যখন তুই এই পাশে 5 সেন্টিমিটার টান দিয়ে ছেড়ে দিছস, কণাটাকে যখন তুই এক পাশে 5 সেন্টিমিটার টান দিয়ে ছেড়ে দিস, আমি বুঝাই দিচ্ছি, কমেন্ট করতে থাকলে বুঝবেন না। যাদেরই বোঝা দরকার সবাই বুঝেন, কমেন্ট করতে থাকলে কিচ্ছু বুঝবেন না, বুঝেন। আপনি কণাটাকে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছেন। এই 5 সেন্টিমিটার টেনে যখন ছেড়ে দিছেন তখন কণাটা কি করতেছে? সরল সন্ধিত স্পন্দনে দুলতে আছে। ঠিক আছে? এখন আপনাকে বলছে সাম্য বিন্দু, দ্যাট মিনস এই যে বিন্দুটা মাঝামাঝি বিন্দু সাম্যাবস্থা, এই বিন্দু অতিক্রমকালে গতি শক্তির মান কত এইটা বলো। এই বিন্দু অতিক্রমকালে গতি শক্তির মান কত এইটা বলো। এখন এই বিন্দুতে গতি শক্তির মান তুমি কিভাবে বাইর করতে পারো? এই বিন্দুতে তুমি গতি শক্তির মান বাইর করার জন্য যেটা চিন্তা করলা, যে যখন আমি বিস্তারে গেছিলাম, আমি যখন কই গেছিলাম, আমি যখন গেছিলাম হচ্ছে বিস্তারে, তো আমি যখন বিস্তারে আসছি, বিস্তারে মোট শক্তির মান হচ্ছে বিভব শক্তি। আবার আমি যখন সাম্যাবস্থায় চলে গেছি তখন মোট শক্তির মান হচ্ছে গতি শক্তি। তো শক্তির নিত্যতা কনসেপশন কাজে লাগাইলে সর্বোচ্চ বিন্দুর বিভব শক্তি আর সর্বনিম্ন বিন্দুর গতি শক্তি সমান হবে। সর্বোচ্চ বিন্দুর বিভব শক্তি আর সর্বনিম্ন বিন্দুর গতিশক্তির মান কি হবে? সমান হবে। তাহলে আমরা সর্বোচ্চ বিন্দুর বিভব শক্তিটা বাইর করতে পারলেই সেইটাকেই বলতে পারবো সর্বনিম্ন বিন্দুর গতি শক্তির সমান। তো বিভব শক্তি কেমনে বাইর করব? বিভব শক্তির সূত্র আমরা জানি mgh। বিভব শক্তির সূত্র কি? mgh। এখন h কোনটা? h হচ্ছে এইটুকু উচ্চতা, এইচ হচ্ছে এইটুকু উচ্চতা, সাম্যাবস্থান থেকে যদ্দূর উঠে গেছে ওইটুকু হচ্ছে এইচ। তাহলে এইচ এর মান কেমনে বাইর করব? ফার্স্টে পিথাগোরাস অ্যাপ্লাই করছি যে এই বাহুটার মান 13 সেন্টিমিটার, তাহলে এই বাহুটার মানও 13 সেন্টিমিটার। আপনাকে বলছে সাম্যাবস্থান থেকে 5 সেন্টিমিটার সরায় ফেলছেন, তাহলে এই যে উলম্ব বাহু, এই উলম্ব বাহুর মান কত আসবে? উলম্ব বাহুর মান আসবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার টোটালটার রুট। তাই করছি, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার টোটালটার রুট। এখন বাইর তো করতে চাই এইচ, নিচের উচ্চতাটা কত সেটা বাইর করতে চাই। তো কেমনে বাইর করব? পুরোটার মান কত? 13, উপরের টুকুর মান কত? এল প্রাইম বা 12। তো 13 থেকে 12 বা এল প্রাইম বিয়োগ দিয়ে দাও, তাহলে পাই যাওয়া হচ্ছে এইচ এর মান। তো এইচ এর মান হচ্ছে 0.01 মিটার। তারপর এখান থেকে বিভব শক্তি আর গতি শক্তি সমান, তাইলে কাইনেটিক এনার্জি সমান পটেনশিয়াল এনার্জি, তার মানে mgh বসাই দিছি। কাহিনী সিম্পল। বুঝতে পারছি? বুঝতে পারছি। বাংলাদেশ টপার, এটা কে রে? বাংলাদেশ টপ ওয়ান। এই এমসিকিউ অনেক কঠিন লাগলে তুই বাংলাদেশের টপ ওয়ান হবি কেমনে? এই এমসিকিউ না পারলে তুই বাংলাদেশে টপ ওয়ান কেমনে হবি? চ্যাপ্টার 5 এর অপশানে এর ম্যাথ ছিল, হ্যাঁ হইতে পারে। চ্যাপ্টার 5 এর ভিতরেও তো আমরা কাজ শক্তি ক্ষমতা নিয়েই পড়াশোনা করি, কাজ শক্তি ক্ষমতা নিয়েই পড়াশোনা করি। ঠিক আছে? ওকে, সিম্পল ম্যাথ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। চলেন সামনে আগাই, চলেন সামনে আগাই। কই কোশ্চেন, কই কি বলছে? দোলক ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে তাহলে, ওরে, দোলক ঘড়িকে যখন আপনি পাহাড়ের চূড়ায় নিয়ে যাবেন
তাহলে পাহাড়ের চূড়ায় জি এর মান কমবে, জি এর মান কমে গেলে দোলনকাল বাড়বে, দোলনকাল বেড়ে যাওয়া মানে হচ্ছে সময় হারাবে। দোলনকাল বেড়ে যাওয়া মানে কি? দোলনকাল বেড়ে যাওয়া মানে হচ্ছে সময় হারাবে। তো সময় লাভ করবে ভুল কথা, সময় হারাবে সঠিক কথা, ধীরে চলবে এইটাও সঠিক কথা। তাহলে অপশন হবে হচ্ছে 2 ও 3। কারেক্ট অ্যান্সার হবে 2 ও 3। সরল দোলক সেকেন্ড দোলক নিয়ে পড়াশোনা করছিলাম লাস্ট ক্লাসে। এই যে কে যেন বলছো বি নাম্বার, সি নাম্বার বলছো অনেকে, না বি নাম্বার। সঞ্জিদা বলছো সি, কেন সঞ্জিদা সি বলছেন? আরো বলছেন কয়েকজন সি বলছেন, ঠিক আছে? সি হবে না তো, ডি হবে। কারণ কি? সময় লাভ করবে না, তার মানে সময় তো হারাবে, কারণ অভিকর্ষজ ত্বরণ কমে গেছে। অভিকর্ষজ ত্বরণ কমে গেলে দোলনকালের মান বাড়বে। কেমনে বুঝলাম? এই তো সহজ কথা। টি সমান কি? টি সমান টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। তাইলে টি এর সাথে অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাইলে একটা কমলে আরেকটা বাড়বে, একটা কমলে কি হবে? একটা কমলে আরেকটা বাড়বে। তাইলে এইখান থেকে আপনি দোলনকালের সমীকরণ পেয়ে গেলেন। তাহলে এখন দোলনকাল বেড়ে গেছে, দোলনকাল বেড়ে গেছে মানে কি? সময় হারাবে, টাইম লস হবে, স্লো চলবে। ঠিক আছে, ওকে। দোলক ঘড়িকে পাহাড়ের উপর নিয়ে যাওয়ার দরকার কি? মানে তোদেরকে একটা কেস বললো, একটা সিনারিও বললো, যে নতুন একটা সিনারিওতে কি ঘটনা ঘটতে পারে, নতুন একটা পরিবর্তিত পরিস্থিতিতে কি ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তো এটা আপনার হচ্ছে কি বলা যায় এটাকে, আপনার সৃজনশীলতা পরীক্ষা করে দেখতেছে, সৃজনশীলতা পরীক্ষা করে দেখতেছে। কি হয়েছে? ওকে, ঢাকা ভার্সিটিতে এই টাইপসের এমসিকিউ আসতে পারে। ঢাকা ভার্সিটি বেসিক্যালি গত 3 বছরের কথা যদি আমি বলি, মানে 22, 23, 24, 25 4 বছরের ঘটনা যদি আমি বলি, যে এই 4 বছর বেসিক্যালি খুবই ডিফারেন্ট ধাঁচের কোশ্চেন দিছে। সচরাচর ঢাকা ভার্সিটিতে দেওয়া যায় শুধুমাত্র এমসিকিউ, এমসিকিউই তো আসে, বাট একদম সহজ, যে অমুকের মান দেওয়া আছে, তমুকের মান দেওয়া আছে, ওইটার মান কত বাইর করো, এই টাইপসের এমসিকিউ আসে। ঠিক আছে, কিন্তু এই বছর ঢাকা ভার্সিটি যেটা করছে, এই বছর ঢাকা ভার্সিটি বা তার আগের 2-1 বছর, তার আগের 2-1 বছর ঢাকা ভার্সিটি তার মানে কোশ্চেনের পুরা স্ট্রাকচার পাল্টায় ফেলছে। খুব বেশি বেসিক কনসেপচুয়াল কোশ্চেন আসছে, খুব বেশি বেসিক কনসেপচুয়াল কোশ্চেন আসছে এই চ্যাপ্টার থেকে বা ওভারঅল এই পুরো আমাদের ফিজিক্স থেকে। তো আপনাকে অবশ্যই একটু কনসেপ্ট ঠিক রাখতে হবে, বেসিকটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, বহুপদী টাইপ এমসি গুলোতে অভ্যস্ত হয়ে গেছি, চেঞ্জ করে দিলে ভুল করে ফেলি। ঠিক আছে, হ্যাঁ 1, 2, 3 সবসময় 1, 2, 3 হবে নাকি? সবসময় 1, 2, 3 তো জীবনেও হবে না। দোলক ঘড়ি এই যুগে আমি তো ইউজ করি না, বাট আছে নিশ্চয়ই কোথাও না কোথাও ইউজ করা হয়। ঠিক আছে, সামনে আগাই, সামনে আগাই। কি বলছে? 0.01 কেজি ভরের একটি বস্তুকণা সরল রেখা বরাবর দোলন গতিতে দুলছে, এর দোলনকাল 2 সেকেন্ড, বিস্তার, এটা টি এর মান দেওয়া আছে, এইটা বিস্তারের মান দেওয়া আছে, এইটা সরণের মান দেওয়া আছে। দোলকটির বল ধ্রুবক কত? বল ধ্রুবক বাইর করতে বলছে, তাইলে একটু সহজ শর্টকাটে খেললে কি হয়? আমরা কি জানি? কে সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার। তাহলে এত ডেটা কেন দিল বুঝলাম না। আচ্ছা, কে সমান এম ওমেগা স্কোয়ার, আয় একটু করে দেখি। তাইলে এম ইন্টু ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে টোয়াইস পাই বাই টি, টোটালটার উপরে স্কোয়ার। তাইলে এম এর মান কত বাবা? এম এর মান হচ্ছে 0.01 ইন্টু টোয়াইস পাই ডিভাইডেড বাই টি এর মান কত? টি এর মান হচ্ছে 2, টোটালটার উপরে স্কোয়ার। তাইলে 2 আর 2 কাটা, তাহলে 0.01 ইন্টু পাই স্কোয়ার, পাই স্কোয়ারের মান 9 পয়েন্ট সামথিং। তাইলে এইটার ভ্যালু আসবে হচ্ছে 0.01 দিয়ে গুণ করলে এইটার ভ্যালু আসবে 0.09
0.098 নিউটন পার মিটার, 0.098 নিউটন পার মিটার। অ্যান্সার হচ্ছে গ নাম্বার, অ্যান্সার হচ্ছে গ নাম্বার। হ্যাঁ, সি হবে অ্যান্সার, সি হবে অ্যান্সার। বুঝতে পারছি। আবার সাফায়েত বলে বি হবে, সাদিদা না সাদিয়া বলে বি হবে। বি কোত্থেকে হইলো আমি বুঝলাম না। তুমি এটা গুণ করো না, পাই স্কোয়ার আছে তো বাবু, পাই এর উপরে স্কোয়ার আছে না, ওমেগা সমান কি টোয়াইস পাই বাই টি, ওমেগা স্কোয়ার আছে, তাহলে পাই স্কোয়ার হবে, পাই স্কোয়ার হবে। ডেইলি কয় ঘন্টা পড়লে সব শেষ করতে পারবো? ডিপেন্ড করে আপনার পড়ালেখা কদ্দূর কি বাকি আছে। ঠিক আছে, ডিপেন্ড করে আপনার পড়ালেখা কদ্দূর বাকি আছে, আপনি রেগুলার আপ টু দা মার্ক আছেন কিনা। আপনি যদি কলেজের ক্লাস, শিখর ক্লাস, এই রেগুলার সমস্ত ক্লাসের পাশাপাশি আপনি যদি দিনে 4-5 ঘন্টা পড়াশোনা করতে পারেন, রেগুলার কলেজ টাইম মেনটেইন করে, যে রেগুলার কলেজে ক্লাস করতেছেন তার সাথে আপনি দিনে 4-5 ঘন্টা পড়তেছেন, তাইলে আসলে ফাইন, আলহামদুলিল্লাহ, এনাফ। ঠিক আছে। ও তুমি সি বলছো সাফায়েত, আচ্ছা ঠিক আছে, অন্য কেউ দুষ্টামি করছে। টোয়াইস পাই রুট এম বাই কে দিয়ে করা যায়, টোয়াইস পাই রুট এম বাই কে দিয়ে করা যায়, আমরা তো ওইটা দিয়েই করছি, ওমেগা সমান একই তো সূত্রের কথা বলতেছো, টোয়াইস পাই রুট এম বাই কে একই তো সূত্র, একই সূত্রের কথাই তো বলতেছো। ঠিক আছে। ঈদের দিন পড়লে পাপ হবে না, ঈদের দিন পড়লে পাপ হবে না। আমি আমার জীবনে অ্যাডমিশন টেস্টের আগের দিন, বেসিক্যালি ঈদের আগে, মানে অ্যাডমিশন টেস্ট পরীক্ষার আগে আমাদের ঈদ উল ফিতরের দিন আমি পড়তে বসছিলাম, যেটা আমার জীবনে এখন পর্যন্ত বা সারা জীবনের জন্য একমাত্র ঘটনা। নর্মালি ঈদ উল ফিতরটা একটু বেশি আরাম, আনন্দ, চিল, খুশি, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তো একটা খুশি খুশি ব্যাপার থাকে বেশি, মানে কোরবানি ঈদে যতটা খুশি থাকা যায়, রোজার ঈদে আমি জানি না কেন জানি খুশির পরিমাণটা অনেক বেশি। ঠিক আছে। তো অ্যাডমিশন পরীক্ষার আগের দিন আমি, পরীক্ষার ইমিডিয়েট আগে ছিল না, বাট পরীক্ষার হয়তো 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস আগে ছিল, আমি সেই সময় পড়তে বসছি, রোজার ঈদের দিন আমি পড়তে বসছি। তো এইটা আমি মনে করি যে কোনো স্টুডেন্টের জন্য এইটা একটা বড় ল্যান্ডমার্ক বা মোটিভেশন হইতে পারে, যে মানে ঈদ তো আপনি জীবনে অনেক করছেন, আল্লাহ বাঁচায় রাখলে সামনে আরো অনেক ঈদ করবেন, কিন্তু আপনার আসল মঞ্জিলে মকসুদ কি, টার্গেট কি, আপনি সেইটা যদি মেনটেন করতে চান, তাহলে আপনি অবশ্যই পড়তে বসবেন। ঠিক আছে। ওকে ফাইন, 0.09854 যা আসছে আর কি। আচ্ছা, একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 79.2, ববের ব্যাসার্ধ দেওয়া আছে 0.8, তাইলে কার্যকরী দৈর্ঘ্য সমান কত? এল প্লাস আর, দ্যাট মিনস এইটার ভ্যালু আসবে 80 সেন্টিমিটার। যদি দরকার হয় মিটারে কনভার্ট করব, 0.8 মিটার। অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, দোলকটির দোলন কাল কত? সূত্র কি লিখতে পারবো? টি সমান টুয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, বা এইখান থেকে 2 ইন্টু 3.1416 ইন্টু রুট ওভার এল এর মান হচ্ছে 0.8 ডিভাইডেড বাই জি এর মান হচ্ছে 9.8। গণনা যন্ত্রটি কোথায়? তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু পয়েন্ট এইট ডিভাইডেড বাই 9.8 করলে আসে হচ্ছে 2 এর কাছাকাছি, 1.7952। বরাবর অ্যান্সার চলে আসবে, বরাবর অ্যান্সার চলে আসবে 1.7952 সেকেন্ড। বুঝতে পারছি। ঘ নাম্বার হবে, এই যে দাদু, এরে এটা তুই দাদুর ফ্যান না? গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, দিনাজপুর। ওকে ফাইন, তাহলে বুঝতে পারছি, বুঝতে পারছি সবাই। তাহলে আমরা বেশ কয়েকটা এমসিকিউ সলভ করছি, বেশ কয়েকটা এমসিকিউ সলভ করছি, আরো কয়েকটা এমসিকিউ আছে আমাদের স্লাইডে, সবগুলারই অ্যান্সার দিয়ে দেওয়া আছে। আচ্ছা, অ্যাডমিশনের এমসিকিউ করতে চাইছে কে কে জানো? 2-1টা অ্যাডমিশনের এমসিকিউ করাই দেই, তারপরে হচ্ছে ছেড়ে দিব। ঠিক আছে। আচ্ছা, 50 সেন্টিমিটার দীর্ঘ, 50 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোলন দেয়, তাহলে প্রতি মিনিটে দোলন দেয় কয়বার? 40 বার। তাহলে 40 দোলন, 40 দোলন দেয়
60 সেকেন্ডে, 40 দোলন দেয় কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। তাইলে একটা দোলন দিবে কত সেকেন্ডে? একটা দোলন দিবে 60/40 সেকেন্ডে। তাইলে এইখান থেকে আসবে হচ্ছে, এইটা আসবে 2, এটা আসবে 3, দ্যাট মিনস হচ্ছে 3/2 বা 1.5 সেকেন্ডে। তাইলে একটা দোলন দিতে যেই সময়, একটা দোলন দিতে যেই সময়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে তার দোলনকাল। ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ বাবা, ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ, কৃষি গুচ্ছ। ঠিক আছে, তাহলে এইখান থেকে T1 সমান কত পাইলাম? T1 সমান পাইলাম 1.5। এখন তোমাকে কি বলছে? 50 সেন্টিমিটার দীর্ঘ, তার মানে এটা হচ্ছে L1। 200 সেন্টিমিটার দীর্ঘ, তাইলে এইটা হচ্ছে L2। তাহলে এইখান থেকে চলে আসি আমরা, এইখান থেকে চলে আসি আমরা কি লিখতে পারবো? T2 ডিভাইডেড বাই T1 সমান হচ্ছে √L2 ডিভাইডেড বাই L1। বা এইখান থেকে T2 সমান কত আসবে? T2 সমান আসবে √L2 এর মান কত? L2 এর মান 200। L1 এর মান কত? L1 এর মান হচ্ছে 50 ইন্টু T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 1.5। তাহলে 0 0 কাটা, 4 5 কত? 4 5 20। তাইলে বাইর করে আনলে কত হবে? বাইর করে আনলে √4 মানে হচ্ছে 2 ইন্টু 1.5, দ্যাট মিনস হচ্ছে 3 সেকেন্ড। কি বাইর করতে বলছে? 60 বার দোলন দিতে, 60 বার দোলন দিতে কত সময় লাগবে? তো এক দোলন দিতে সময় লাগে 3 সেকেন্ড। সুতরাং 60 দোলনে সময় লাগবে কত? 180 সেকেন্ড। আছে নাকি অপশন? ওই রে, ও ক নাম্বার অ্যান্সার। 60 দোলনে সময় লাগবে হচ্ছে 3 ইন্টু 60 সেকেন্ড, দ্যাট মিনস হচ্ছে 3 6 18, 180 সেকেন্ড। বুঝতে পারছি, অ্যান্সার হবে 180 সেকেন্ড। যা খুশি কুষ্টিয়া কাকা হেনা তেনা হাবি যাবি, ঠিক আছে। আচ্ছা, ফিজিক্স বায়োলজি মোটামুটি পারি আমি। কনফিউজ কিসের প্রিপারেশন নিয়ে আগাবো? আপনি পাবলিক ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে আগান। আপনি মেডিকেলটা টার্গেট করতে পারেন, মেডিকেলের সাথে আপনি পাবলিক ভার্সিটি টার্গেট করে আগান। ঠিক আছে সিদ্ধাতুল? ঠিক আছে, একদিনে কয়টা সাবজেক্ট পড়া উচিত? 2টা, সাথে একটা ম্যাথ করলেন। 2টা সাবজেক্ট পড়লেন, সাথে ম্যাথ করলেন। আমার কখনো কেন জানি মানে ম্যাথ না করলে দিনের পড়া কমপ্লিট হইতো না। আমার সবসময় মনে হইতো যে পড়ার শেষে মানে ফিনিশিংটা দিতে হবে ম্যাথ করে। সেটা মোস্ট অফ দ্য কেস হায়ার ম্যাথই হইতো। ফিজিক্সের ম্যাথটা তো করতাম, কিন্তু মানে প্রপার যেটা ম্যাথ, সেটা কনিক হইতে পারে, পারমুটেশন কম্বিনেশন হইতে পারে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হইতে পারে, জিওমেট্রি হইতে পারে, ট্রিগোনোমেট্রি হইতে পারে। মানে ম্যাথ না করলে আমার কাছে কখনোই মনে হইতো না যে প্রপারলি পড়ালেখাটা শেষ হয়েছে। তো ফিনিশিং দেওয়ার জন্য আমি সবসময় ম্যাথ করতাম। তো আপনি দিনে 2টা সাবজেক্ট পড়েন, আপনার মন চাইলো আপনি বায়োলজি কেমিস্ট্রি পড়লেন, বা কোনোদিন মনে হইলো আপনি আইসিটি ফিজিক্স পড়লেন, কোনোদিন আপনি বাংলার সাথে কেমিস্ট্রি পড়লেন। তো 2টা সাবজেক্ট পড়েন, 3টা সাবজেক্ট পড়তে পারেন, কিন্তু মানে কতক্ষণ সময় দিবেন? প্রতিটা সাবজেক্ট তো আর 40 45 মিনিট ধরে পড়বেন না। আপনার তো প্রতিটা সাবজেক্ট মিনিমাম 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা পড়া উচিত। তাহলে 2টা সাবজেক্ট পড়েন, এর সাথে ম্যাথ করেন। ঠিক আছে, প্রতিদিন একটা কমন সাবজেক্ট রাখলে, প্রতিদিন ম্যাথ করতাম সেটাকে আপনি কমন সাবজেক্ট বলতে পারেন। বাট মানে কোনো কোনো দিন এরকম হইতে পারে যে আপনি আজকে ফিজিক্স কেমিস্ট্রি অনেক পড়ে ফেলছেন, ফিজিক্সের অনেকগুলো সৃজনশীল সলভ করছেন, সেই সময় আপনি দেখলেন যে আপনার ম্যাথ করার আলাদা করে সময় নাই। ফাইন, কোনো সমস্যা নাই। ম্যাথ সব দিনই করতে হবে এরকম 100 কোনো নিয়ম নাই, বাট করলে ভালো, করলে ভালো। ঠিক আছে, আচ্ছা। তো 180 হচ্ছে অ্যান্সার। ওকে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি কি বলছে? কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিং কে কেটে 2 অংশে, কেটে 2 অংশে এমন ভাবে ভাগ করা হলো যেন একটির দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। তার মানে কি অনুপাতে ভাগ করা হয়েছে? 2:1 অনুপাতে ভাগ করা হয়েছে। 2:1 অনুপাতে ভাগ করা হয়েছে, নাইলে একটার আরেকটার দ্বিগুণ তো হয় না। 2:1 অনুপাতে ভাগ করা হয়েছে। তাইলে অধিকতর লম্বা স্প্রিংটির
স্প্রিং ধ্রুবক কত? কার স্প্রিং ধ্রুবক বাইর করতে বলছে? অধিকতর লম্বা, তার মানে দুইয়ের জন্য। তাইলে K2 সমান কি আসবে? K2 সমান আসবে N1 প্লাস N2 ডিভাইডেড বাই N2 ইন্টু K। তাইলে N1 এর মান কত? ধরে নিলাম N1 এর মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু K, দ্যাট মিনস আসবে 3/2 ইন্টু K। অ্যান্সার কোথায় রে? মিলে না কেন? মিলছে তো। 3/2 ইন্টু K। স্প্রিং কাটাকাটি পড়াইছিলাম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি। ঠিক আছে, ওকে, সামনে আগাই, সামনে আগাই। আচ্ছা, তো এরপরে বলছে এ ও বি দুটি সরলদোলক, এ দোলকের দৈর্ঘ্য বি দোলকের দৈর্ঘ্যের 4 গুণ। তাইলে এ দোলকের দৈর্ঘ্য বি দোলকের দৈর্ঘ্যের 4 গুণ। বি দোলকটির দোলনকাল 1.5 সেকেন্ড। বি দোলকের দোলনকাল কত? বি দোলকের দোলনকাল 1.5 সেকেন্ড। এ দোলকের দোলনকাল কত? তাইলে টি এ ডিভাইডেড বাই টি বি সমান রুট ওভার এল এ ডিভাইডেড বাই এল বি। 3 সেকেন্ড হবে এটার অ্যান্সার। এটার অ্যান্সার হবে 3 সেকেন্ড। তাহলে বা এইখান থেকে টি এ সমান কি লিখতে পারবো? টি এ সমান লিখতে পারবো রুট ওভার এল এ সমান কি? এল এ সমান 4 অফ এল বি ডিভাইডেড বাই এল বি ইন্টু টি অফ বি। তাইলে এইখান থেকে কি লিখা যাবে? এইখান থেকে লিখা যাবে হচ্ছে এটা ওইটা কাটলে কি হবে? এটা ওইটা কাটলে আসবে 2। তাইলে 2 ইন্টু টিবি এর মান কত? 1.5, দ্যাট মিনস আসবে হচ্ছে 3 দুগুণে 6, 3 সেকেন্ড আসবে হচ্ছে 3 সেকেন্ড। বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছি? গড়াই নদী, আল্লাহ কই যাব তোদেরকে নিয়ে। ঠিক আছে, ওকে। আরো কয়েকটা এমসিকিউ আছে, আরো কয়েকটা এমসিকিউ আছে। এগ্রিকালচার ইউনিভার্সিটি আইইউটির একটা এমসিকিউ দেখতে পাচ্ছি, যদিও অ্যান্সারটা ওপেন হয়ে গেছে। when a person of mass of 70 kg enters into a car, then center of gravity of the car descends by 0.4 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে খেয়াল করো আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে এমজি সমান কি? এমজি সমান হচ্ছে কে ইন্টু এক্স। বা এইখান থেকে কে সমান কি লিখতে পারবো? কে সমান লিখতে পারবো হচ্ছে এমজি ডিভাইডেড বাই এক্স। এমজি ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি? এইখান থেকে সবকিছুর ভ্যালু বসায় দাও। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 70, জি এর ভ্যালু কত? 9.8, এক্স এর ভ্যালু কত? 0.4 সেন্টিমিটার। তাহলে 0.4 ইন্টু সেন্টিমিটার থেকে মিটারে নাও 10⁻²। তাইলে এইটা ক্যালকুলেশন করলে কত আসে? 70 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.4 ডিভাইডেড বাই 10⁻², বড় সড়ো কিছু একটা আসবে। এইটা আসছে 1.715 ইন্টু 10⁵। তাইলে 1.715 ইন্টু 10⁵ নিউটন পার মিটার। বুঝতে পারছি? বুঝতে পারছি, ওকে ফাইন। তাহলে এইখান থেকে চলে আসেন, এইখান থেকে এরপরে কি বের করতে বলছে? ইফ দ্য মাস অফ দ্য কার, মানে কারের ভর কত? কারের ভর হচ্ছে 100,000 কেজি। দেন ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি, ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ভাইব্রেশন when the car is empty। তাইলে এখন কারটা কি আছে? কারটা খালি আছে। তার মানে ওই 70 কেজি ভরের যেই মানুষটা ছিল সেই মানুষটা এখন কারের ভিতরে নাই। কারের ভিতরে শুধু কি আছে? কারের মানে শুধু কারের ভরটা আছে, অর্থাৎ 1000 কেজি। তাহলে আমরা ফ্রিকোয়েন্সির মান বাইর করতে চাই। তাহলে ফ্রিকোয়েন্সি সমান কি আসবে? ফ্রিকোয়েন্সি সমান আসবে 1/2 পাই রুট ওভার, আমরা টি সমান কি জানি? টি সমান হচ্ছে 2 পাই রুট ওভার এম বাই কে না?
কে সমান কি? কে সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার, তাহলে কে বাই এম টোটালটা রুট সমান হচ্ছে টোয়াইস পাই বাই টি, তাহলে টোয়াইস পাই রুট এম বাই কে টোয়াইস পাই এফ যদি লিখে দেই তাহলে 1/2 রুট ওভার কে বাই এম 1/2 রুট ওভার কে ডিভাইডেড বাই এম, তাহলে 1/2 ইন্টু 3.1416 ইন্টু রুট ওভার হচ্ছে কত 1.715 1.715 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 1000, তাইলে এইটা ক্যালকুলেশন করলে কত আসে দেখি দেখি কত আসছে আচ্ছা রুট করা লাগবে রুট ওভার 1. কত 3টা শূন্য কাটা গেলে থাকবে হচ্ছে 2টা, তাহলে 171.5। এরপরে হচ্ছে ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3.1416 আসে হচ্ছে 2.08 2.08 2.084 সেকেন্ড ইনভার্স 1, তার মানে হার্টজ। বুঝতে পারছি, বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। নিজের মধ্যে কি দেখলে বুঝবো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত? যদি আপনি দেখেন আপনার ম্যাথ ফিজিক্সের উপরে ফ্যাসিনেশনটা ভালো, যদি আপনি দেখেন আপনার মানে এটা বলা ঠিক না, আপনার বায়োলজি একটু কম পছন্দ, বায়োলজি আপনি কমফোর্টেবল না পড়তে, বায়োলজির চাইতে আপনি ম্যাথ বা ফিজিক্স বা ইভেন কেমিস্ট্রিও পড়তে আপনার ভালো লাগতেছে, তাইলে আপনি ইঞ্জিনিয়ারিং পড়ার দিকে যাবেন। ম্যাথ ফিজিক্সের যদি দখলটা ভালো থাকে তাইলেই আপনি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাইতে পারবেন, ঠিক আছে? এবং যদি আপনি ম্যাথ ফিজিক্স ভালো সলভ করতে পারেন তাইলে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবেন। আবার অন দ্য আদার হ্যান্ড আপনার যদি বায়োলজি কেমিস্ট্রির প্রতি একটা ন্যাক থাকে, যে আপনি বায়োলজি ভালো পারতেছেন, কেমিস্ট্রি ভালো পারতেছেন, ইন দ্যাট কেস আমরা বলি যে আপনি ডাক্তারি হয়তো পড়তে পারবেন বা আপনার হয়তো ওই প্যাশনটা আছে, ন্যাকটা আছে, তো আপনি তখন ডাক্তারির দিকে যান। আবার যদি এরকম হয় যে ভাই আমি 4টা সাবজেক্টেই মোটামুটি লেভেলে আছি, তাইলে ইন দ্যাট কেস আপনার পাবলিক ভার্সিটি ট্রাই করা উচিত, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বাচ্চা লোক, আজকে এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সিকিউ সলভ করব, ঠিক আছে? রসায়ন ভয় পাই, কি করবেন? রসায়ন বেশি বেশি পড়বেন, যেটা ভয় পাবেন সেটা বেশি বেশি পড়বেন। আমাদের ব্যাচে বুয়েটে যিনি ফার্স্ট হয়েছিলেন তিনি কি করেন? যোগাযোগ নাই, বলতে পারবো না, যোগাযোগ নাই, বলতে পারবো না। হবে মেবি গুগলে চাকরি করে, মেবি, জানি না, বা বুয়েটে টিচারও হইতে পারে, বলা মুশকিল, ঠিক আছে? মানে আমাদের ব্যাচে বুয়েটে 4th 5th 6th এরা বুয়েটে এখন টিচার হিসেবে আছে, বাট ফার্স্ট যে হয়েছে, ফার্স্ট কে হয়েছিল আমাদের ব্যাচে এটাও ভুলে গেছি, ঠিক আছে? বায়োলজি কিছুই পারেন না, বায়োলজি পড়েন, বায়োলজি পড়েন, ঠিক আছে? বায়োলজি কিছু না পারলে কেমনে হবে, ঠিক আছে? ওকে, বাংলাদেশের বেস্ট ইঞ্জিনিয়ার কোনগুলা? কোশ্চেন কি বলছোস, কোশ্চেন কি বলছোস, কোশ্চেন বুঝছোস? মানে বাংলাদেশের বেস্ট ইঞ্জিনিয়ার কোনগুলা? আমি তোর কোশ্চেন বুঝি নাই। যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়লেই সেটার আসলে ফিউচার আছে। তো আপনার পড়াশোনাটা ঠিক মতো করতে পারলে আপনি নেভাল আর্কিটেকচারে পড়েন, আপনি ওয়াটার রিসোর্সে পড়েন, আপনি ইলেকট্রিক্যাল পড়েন, সিভিল পড়েন, মেকানিক্যাল পড়েন বা সিএসসি পড়েন, সবগুলা দিকেই আপনি হচ্ছে পড়লে আপনার ইনশাল্লাহ ক্যারিয়ার অপশন ভালো আছে, ঠিক আছে? বায়োলজি ইজ দ্য রিয়েল কিংস, জুনায়েদ বলছে, ঠিক আছে? সাপ্লিমেন্ট এন্ড টেস্ট পেপারের মধ্যে পার্থক্য আছে, খুব বেশি পার্থক্য নাই। সাপ্লিমেন্টে সূত্রটুত্রগুলো দেওয়া থাকে, আপনি যদি নতুন কিনবেন বলে ঠিক করেন তাইলে আপনি সাপ্লিমেন্টটা কিনেন, সাপ্লিমেন্টটা কিনেন, ঠিক আছে? ও হয়তো সাবজেক্ট বুঝাতে চাইছে, বলে দিলাম তো সাবজেক্ট। শাওন ভাইয়া তো এখন, শাওন ভাইয়া তো বাংলাদেশ পুলিশে চাকরি করতেছেন, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং পড়ে অনেক বেকার মানুষ থাকে ভাই। আহ কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়া, বুয়েট চুয়েট কুয়েট রুয়েটে পড়া কোনো পাবলিক ইউনিভার্সিটির কোনো ইঞ্জিনিয়ার পাশ করে বেকার থাকে না, বললাম, ঠিক আছে? অন্য কোথা থেকে কি ইঞ্জিনিয়ারিং পড়ছে সেটার দিকে আমি গেলাম না, কাউকে ছোট করার দরকার নাই, বাট কোনো ভালো রেপুটেড পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়া কোনো স্টুডেন্ট কখনো বেকার থাকে না, ঠিক আছে? এই কেমনে হবে? তোমার স্ট্রেংথ আছে এক জায়গায়,
কিন্তু তোমার স্বপ্ন হচ্ছে আরেকটা। তুমি একটু নিজে চিন্তা করো সুবহানা, তুমি একটা সাবজেক্টকে ভয় পাচ্ছ, কিন্তু তোমার স্বপ্ন হচ্ছে এই সাবজেক্টে আগে যাওয়া। তাইলে তো একটু ক্রাইসিস। আমার স্বপ্ন আর আমার বাস্তবতা মিলে না, আমার স্বপ্ন আর আমার বাস্তবতা মিলতেছে না। তো স্বপ্নর সাথে বাস্তবতা মিলাইতে পারতে হবে, স্বপ্নর সাথে বাস্তবতা মিলাইতে পারতে হবে। নিজের স্ট্রং সাইডটা নিয়ে কাজ করেন। আমি আপনাকে ওইটাই বলবো, মানে স্বপ্ন তো দেখে মানুষ অনেক কিছুই, আপনিও হয়তো কিছু একটা স্বপ্ন দেখছেন, আমরা অনেকেই অনেক কিছু স্বপ্ন দেখছি, কিন্তু রিয়েলিটির কারণে নিজের দক্ষতার উপর বেস করে জীবনে ডিসিশন নিতে হয়। তো ওই ডিসিশনটা নেন, ওই ডিসিশনটা নেন যে আমি এই কাজটা করতে চাই, এই কাজটাতে আমার দক্ষতা আছে, এই কাজটা আমি ভালো করব। ঠিক আছে? আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছিলাম। তোমার ক্লাস কয়টায়? তাহলে শেষ করে যাও। ওকে, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছিলাম। আচ্ছা, ঢাবি পড়তে কি করতে হবে? ঢাবিতে এক্সাম দিতে হবে, অ্যাডমিশন টেস্ট দিতে হবে। ঢাবিতে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। আসো, ছুটি। তো ঠান্ডা সারছে? ওকে, ঠিক আছে। মেডিকেলের জন্য কোন কোন সাবজেক্টে ভালো হইতে হবে? মেডিকেলের জন্য অবভিয়াসলি বায়োলজি কেমিস্ট্রিতে ভালো হইতে হবে অনেক বেশি। বায়োলজি কেমিস্ট্রি খুব সলিড প্রিপারেশন থাকতে হবে। আর মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের কিছু ইংলিশ আসে, কিছু জেনারেল নলেজ আসে। তো ইংলিশ জেনারেল নলেজ অ্যাডমিশনের আগে পড়লেও হবে। আপাতত বায়োলজি কেমিস্ট্রি খুব ভালো করে পড়েন, ম্যাথ ফিজিক্সও পড়ে রাখেন, কারণ এইচএসসি তে তো একটা ভালো রেজাল্ট লাগবে। এইচএসসি তে একটা ভালো রেজাল্ট লাগবে, এইচএসসির পয়েন্টের উপরে মেডিকেল ভর্তি পরীক্ষার পয়েন্ট অনেক বেশি ডিপেন্ড করে। ঠিক আছে? ওকে বাচ্চা লোক, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। শেষ করছি আজকের মতো, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।